আচ্ছা, আমরা আজকের ক্লাসে শিখব প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং আমরা এটা নিয়ে ওরেক্সে ইন্ডিভিজুয়ালি কাজ পাবো। যে কোনো একটা মানে ই কমার্সে, বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে এই জবটা হচ্ছে একদম অপরিহার্য। আমাদের মূলত কাজ, এসইওর মূলত কাজটা কি? আমাদের এসইওর মূল কাজটা কি? অনলাইন অ্যাডভার্টাইজিং, তাই না? এখন অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের জন্য আপনি যখন কোনো একটা প্রোডাক্টকে যখন ডিসপ্লে করবেন, তখন ওই প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লিখতে হয়। এখন ডেসক্রিপশনের বিষয়টা কি? ওই প্রোডাক্টটা কি, কার কাজে লাগবে, কেন লাগবে, ঠিক আছে, ওই প্রোডাক্টের গুণাগুণ, ওইগুলো বিস্তারিত করে লিখতে হয়। এবং ওইটা লেখার উপরে ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টটা মানুষ কিনবে কি কিনবে না। আমি কি বুঝতে পারছি? মানে প্রোডাক্টের উপস্থাপনাটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য অনলাইনে যতগুলো বাণিজ্য, ই কমার্স সাইটের যে বাণিজ্য, ই কমার্স সাইট বলেন, অথবা আপনার নিজে একটা ব্লগ সাইট তৈরি করে সেখানে যদি কোনো একটা প্রোডাক্ট সাবমিট করেন, কোনো একটা প্রোডাক্ট যদি তুলে ধরেন, সেখানে আপনাকে প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লিখতে হবে। তো ব্যাপক হারে এই কাজগুলোর প্রয়োজন হয়। এবং যে কোনো সাইটেই যারা অনলাইনে অ্যাডভার্টাইজিং করবে অথবা অনলাইনে কোনো একটা প্রোডাক্ট সেল করবে, তাদেরকে প্রোডাক্টের বিস্তারিত ডেসক্রিপশন লিখতে হয়, ঠিক আছে? এবং আজকে আমরা শিখবো সেই ডেসক্রিপশন লেখার কৌশলগুলো। আপনি এটা শেখার পরে ওডেক্সে সরাসরি কাজ পাবেন, কারণ হাজার হাজার ই কমার্স সাইট, লাখ লাখ ই কমার্স সাইটের লাখ লাখ কাজ আছে, ঠিক আছে? প্রত্যেকটা ই কমার্স সাইটে প্রতিদিন ব্যাপক হারে কী করতে হয়? প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয়, ঠিক আছে? আর তাছাড়া আপনি নিজে যদি কোনো একটা প্রোডাক্ট সেল করেন অথবা কোনো একটা কোম্পানিতে কাজ করেন অথবা আপনার নিজের প্রোডাক্ট যদি সেল করেন, সেগুলো আপনাকে কাজ করতে হবে, মানে আপনাকে করতে হবে। তো আজকে আমরা সেই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং শিখবো। এখন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং খুব সহজ একটা বিষয়। বলেন, এটা সহজ সহজ বিষয় না কঠিন বিষয়? একদমই সহজ বিষয়, বাট আজকে আমরা এটাকে কঠিন করে শিখবো, ঠিক আছে? কি সবাই কি কঠিন করে শেখার জন্য প্রস্তুত? কেন সহজ করে না শিখে কঠিন করে কেন শিখবো? আচ্ছা, এটা হ্যাঁ, রাইট, দুইটাই ঠিক। আর একটা হচ্ছে সহজ করে লিখবে হচ্ছে সাধারণ মানুষরা, তাই না? আর আমরা কি? হ্যাঁ, আমরা অসাধারণভাবে লিখবো। গুড। আচ্ছা দেখুন, তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এবার আমরা আমাদের স্টেপগুলো শুরু করি। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এখানে আমাদের প্রথমত এক নম্বর কাজ হলো ইনফরমেশন কালেকশন। প্রোডাক্ট, আমরা যে প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লিখবো সেটার জন্য ইনফরমেশন কালেকশন। এখন এই ইনফরমেশন কালেক্ট করবো, এটা সোর্স দুইটা, এটা কয়েকটা সোর্স হতে পারে। এটা প্রথম সরাসরি সোর্স হতে পারে বায়ার, আমরা বায়ারের কাছ থেকে প্রোডাক্টের ইনফরমেশনগুলো জেনে নেব। দুই নম্বর হলো বায়ারের ওয়েবসাইট। আমি এইখানে দেখি, about product, তাহলে এটা সোর্স হলো এক নম্বর হলো বায়ার, বায়ারের সাথে চ্যাট করে। দুই নম্বর হলো বায়ারের ওয়েবসাইট ব্রাউজ করে। তিন নম্বর হলো ওয়েব রিচার্জ করে।
আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো ইনফরমেশন কালেক্ট করা। সেই প্রোডাক্টটা কী, কাজের কাজে লাগে, কী বিষয় বিস্তারিতভাবে আমরা কি জানবো, ইনফরমেশন কালেক্ট করা। 2 নম্বর হচ্ছে ইনফরমেশন কালেক্ট করার পরে 2 নম্বর হচ্ছে ফটো কালেক্ট করা। ফটো কালেকশন, ওই প্রোডাক্টের ফটো কালেকশন করা। এখন ফটো কালেকশনের সোর্সগুলো কী কী? গুগল ইমেজ, তাই না? আমরা গুগল ইমেজ থেকে ফটো কালেক্ট করব। গুগল ইমেজ থেকেও কালেক্ট করতে পারি, অথবা আমরা বাইরে থেকে সরাসরি কালেক্ট করতে পারি, অথবা আর কি পারি, গুগল ইমেজ থেকে আমরা সার্চ দিয়ে করতে পারি, সরাসরি বাইরে থেকে কালেক্ট করতে পারি, অথবা বাইরের ওয়েবসাইট থেকে। ঠিক আছে, আমি দেখাবো, আমি যখন এটা দেখাবো তখন আমি বিস্তারিত দেখাবো। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের জন্য ফার্স্ট স্টেপ হলো আমরা যে প্রোডাক্ট নিয়ে ডেসক্রিপশন লিখবো সেই প্রোডাক্ট নিয়ে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করা, নাম্বার 1। নাম্বার 2 কি, ইমেজ কালেক্ট করা। ইমেজ কালেক্ট করার পর এবং ইনফরমেশন কালেক্ট করার পর দেন আমরা আমাদের মতো করে লিখবো, তারপর আমরা আমাদের স্ট্র্যাটেজিতে যাবো। আমি কি বুঝতে পারছি? আমরা প্রথমে ইমেজ কালেক্ট করবো, ইনফরমেশন কালেক্ট করবো, দেন তারপর জিনিসগুলো নিয়ে আমরা আমাদের মতো করে জিনিসগুলো সাজাবো। এর পরের স্টেপ হলো ইনফরমেশনগুলিকে রিঅ্যারেঞ্জ করা। আচ্ছা, 3 নম্বর স্টেপ হলো টাইটেল লেখা। 4 নম্বর হলো ডেসক্রিপশন লেখা, প্রোডাক্ট ডেসক্রিপশন। টাইটেল লিখবো, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, এরপর হলো কিওয়ার্ড সেট করব। আমি যে ইয়েটা করবো সেখানে কিওয়ার্ড সেট করব। 5 নম্বর হলো কিওয়ার্ড সেটিং। সেট করব। দেন 6 নম্বর হলো আমি সেগুলোকে পোস্টিং করব। পোস্টিং আমি খুব সংক্ষেপে এখানে বললাম, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের যে স্টেপগুলো, আমাদের ফার্স্ট স্টেপ হলো ইনফরমেশন কালেকশন করা। তো ইনফরমেশন আমরা কোত্থেকে কালেক্ট করবো? প্রথমত বাইরের সাথে চ্যাট করে বায়ার আমাদেরকে দিবে, দ্বিতীয়ত বাইরের ওয়েবসাইট থেকে, তৃতীয়ত যদি বায়ার না দেয় তাহলে ওয়েব রিচার্জ করে। আচ্ছা, আমরা দ্বিতীয়ত ফটো কালেকশন করবো। যে প্রোডাক্ট আমরা সেল করবো সেই প্রোডাক্টের অনেকগুলো ফটো কালেক্ট করবো। ফটো কালেক্ট করবো প্রথমত বায়ার থেকে, দ্বিতীয়ত বায়ারের ওয়েবসাইট থেকে, আর যদি বায়ার না দেয় তাহলে কোত্থেকে? গুগল ইমেজ থেকে। আচ্ছা, এরপর এই ইনফরমেশনগুলো কালেক্ট করার পরে দেন আমরা আমাদের কাজ শুরু করবো। ঠিক আছে, আমরা কাজ শুরু করতে কী লিখবো? যে প্রোডাক্টটা আমরা লিখবো সেই প্রোডাক্টের প্রথমে একটা টাইটেল, ঠিক আছে, টাইটেলের পরে লিখবো প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপর আমরা ইমেজটা সেট করব। মানে টাইটেল দেবো, ডেসক্রিপশন দেবো, ডেসক্রিপশন প্লাস ইমেজ। এখানে আমি ইয়েটা সেট করে দিই, ডেসক্রিপশন দেবো প্লাস ইমেজটা এখানে সেট করবো। কারণ আমরা যে ইমেজগুলো কালেকশন করবো সেগুলো এডিট করে আমরা কি এখানে ইমেজটা দিতে হবে। তাহলে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এগুলো সেট করার পরে আমরা কিওয়ার্ড সেট করব। আমরা সচেতনভাবে এখানে কিওয়ার্ড সেট করব যেন আমার এই যে পোস্টটা গুগলে সার্চ করলে যেন পাওয়া যায়। আমরা কিওয়ার্ড ইনসার্ট করব। সব কিছু কমপ্লিট করার পরে আমরা সেটাকে পোস্টিং করব। ঠিক আছে, এখন এখানে ডেসক্রিপশনের সাথে কয়েকটা জিনিস, ডেসক্রিপশন প্লাস ইমেজের সাথে আমরা আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে ভিডিও। তাহলে আমরা যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা লিখবো সেটা থাকবে প্রথমে টাইটেল, তারপর থাকবে ডেসক্রিপশন, তারপর থাকবে ইমেজ, তারপর থাকবে ভিডিও। আমরা জিনিসটা টোটাল কি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে সেখানে আমরা কিওয়ার্ড সেট করব। ঠিক আছে, কিওয়ার্ড সেট করার পর আমরা সেটাকে পোস্টিং করব। সেটা আমাদের সাইটে পোস্টিং হতে পারে, অথবা বিভিন্ন ক্লাসিফাইড সাইটে পোস্টিং হতে পারে, অথবা ই-কমার্স সাইটে পোস্টিং হতে পারে। যেখানে পোস্টিং হোক না কেন আমরা সেখানে পোস্টিং করব। আচ্ছা, তাহলে আমরা টোটাল বিষয়টা আমি এখন মানে স্টেপ বাই স্টেপ আমি করে দেখাবো। সবাইকে প্রস্তুত? আজকের ক্লাস একদম নতুন কে?
হ্যাঁ, আপনারা হাত নামান। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আপনারা কি আমার কথাগুলো আজকে বুঝতে পারতেছেন? আচ্ছা, আপনাদের নতুন ক্লাস শুরু করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই ওভারভিউটা না দেখলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমি এখানে অনেকগুলো টার্মস বলবো যেগুলো সম্পর্কে আপনারা জানেন না। ওই 16 ঘন্টার একটা সিডি দেওয়া হয় অ্যাডমিশনের পরে। ওই সিডিটা যদি দেখেন, দেখার পরে আপনারা একদম মানে ক্লিয়ারলি ওই সিডিটা দেখার পরে আপনারা ক্লাসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? এখন যদি কিছু বুঝতে পারেন ভালো, আর বুঝতে না পারলে আরও ভালো। ঠিক আছে? কারণ ওই সিডিটা দেখার পর কথাগুলো বুঝবেন। আচ্ছা, মোটামুটি আপনাদের মাথায় সেট হয়েছে যে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতেছি। এখন আমরা কেন লাগবো, এটা কাদের জন্য লাগবো? ক্রেতা। এখন আমরা ওয়েবসাইটে যদি কোনো একটা কিছু সেল করতে চাই, আমরা ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো একটা প্রোডাক্টকে যদি সেল করতে চাই অথবা অ্যাডভার্টাইজিং করতে চাই, তাহলে এইটা লাগবেই। এটা ছাড়া কোনো কিছুই হবে না। তাহলে ই কমার্স সাইটগুলো, এখানে হাজার হাজার অ্যামাজন, ইবে, অনেকগুলো ই কমার্স সাইট আছে না? ই কমার্স সাইটে কাজ করার জন্য কী লাগবে? প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে। আমি আপনাদেরকে বিষয়টা দেখাই কোথায় কোথায় লাগবে এবং কোন কোন বাইরে আমাদেরকে কাজটা দিবে। ধরেন আমি অ্যামাজনে গেলাম। এখন অ্যামাজনে এখানে হাজার হাজার লাখ লাখ আছে না প্রোডাক্ট। আমি দিলাম ধরুন স্যামসাংয়ের একটা ফোন, ধরুন স্যামসাং ধরুন স্যামসাং ইয়াং 2, এই যে ফোনটা। ঠিক আছে? এই যে অনেক হাজার হাজার প্রোডাক্ট না। এখন দেখেন এই ফোনটা মানুষ যখন কিনতে চাইবে, তখন এই ফোনটার সম্পর্কে সে বিস্তারিত জানতে চাইবে না? এই যে এগুলো হচ্ছে প্রোডাক্ট, এইটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ফটো, প্রোডাক্টের টাইটেল, তাই না? এরপর প্রোডাক্টের ডেসক্রিপশন। এটা কী কী সাপোর্ট করে আছে না? ফিচার, ডেসক্রিপশন। এটা আমরা যদি কোনো একটা ব্রুশিয়ার চাপাতে যাই তাও কিন্তু লাগবে। এটা আমরা অনলাইনে প্রচার করি অথবা ব্রুশিয়ার চাপে অথবা লিফলেট চাপে, যেটাই করি না কেন প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতেই হবে। ঠিক আছে? তারপর দেখেন তাহলে বিবরণ, এখানে আরও আছে অনেকগুলো বিবরণ, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডেসক্রিপশন, ডাইমেনশন, এই যে অনেক কিছু আছে না? তাহলে এখন এই ই কমার্স সাইটে লাখ লাখ প্রোডাক্ট আছে, তাই না? এবং প্রত্যেকটা প্রোডাক্ট কী আছে? বিস্তারিত ডেসক্রিপশন দেওয়া আছে। যদি ডেসক্রিপশন এখানে পাবলিক সরাসরি যদি একটা দোকানে যায়, সরাসরি সে অনেকগুলো প্রোডাক্ট দেখে শুনে সে নিতে পারতেছে। আর ই কমার্সের ক্ষেত্রে কী হয়? এখানে সে শুধুমাত্র অনলাইন থেকে ইনফরমেশনগুলো জেনেই সে ডিসাইড করে এটা বাই করবে কি করবে না। কারণ অনলাইনগুলো থেকে সে দেখার পরে সে সরাসরি কী করে? অনলাইনে টাকা ট্রান্সফার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার জিনিসটা ডেলিভারি দেয়। আমার দেশে আমরা এখনও দোকানে গিয়ে জিনিস কিনি, বাট ইউরোপ আমেরিকাতে ওরা ম্যাক্সিমামই অনলাইন থেকে কিনে। ঠিক আছে? আমাদের দেশে ওই সিস্টেমটা এখনও গ্রো হয় নাই বিস্তারিতভাবে, যে যদি আমি টাকা পাঠানোর পর যদি কোম্পানি আমাকে প্রোডাক্টটা না দেয়, ঠিক আছে, এই আস্থাটা আমাদের দেশে এখনও পুরোপুরি গ্রো হয়নি। তো যার ফলে আমাদের ই কমার্সটা এখনও হয় নাই। বাট বিদেশে যারা ই কমার্সের বিজনেস করে তাদের এই সুযোগটা কখনোই নেই। মানে টাকা নিবে, টাকা নেওয়ার পর তারা কি জিনিসটা দিবে না, কারণ এখানে সবগুলো মানে হয়। এখানে যারা ই কমার্সের বিজনেস করবে তাদেরকে একটা কনসোর্টিয়ামের সদস্য হতে হয়, ওইভাবেই জিনিসগুলো কাজগুলো হয়, এমনভাবে জিনিসগুলো মনিটরিং করা হয়, এখানে এরকম কোনো স্কোপ নেই। তো যার ফলে ওরা সরাসরি দোকানে গিয়ে কোনো একটা প্রোডাক্ট কেনার চেয়ে ই কমার্সের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কোনো একটা জিনিস কিনতে পছন্দ করে। এই ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম শোরুম, আমাদের এখানে সানমার, এই ইউনেস্কো সেন্টার এগুলো চলতেছে না কোনো, বাট বিদেশের যত বড় বড় সেন্টারগুলো ম্যাক্সিমামই বন্ধ হয়ে যাচ্ছে, মানে মার্কেটগুলা। কারণ ম্যাক্সিমামই কি অনলাইন থেকে কিনতেছে। বিক্রেতার জন্য সুবিধা, ক্রেতার জন্য সুবিধা। আচ্ছা, তাহলে একটি বুঝতে পারছেন? আমি আমাদের দেশের একটা ই কমার্স সাইট দেখাই। মনে করেন salesbd.com, বাংলাদেশের একটি ই কমার্স সাইট। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 1250 টাকা। এখন এখানে এই যে
প্রোডাক্ট ডিটেলস, এখানে কি আছে? বিস্তারিত বিবরণ আছে। তাহলে ছবি, বিবরণ সব কিছু এখানে দেওয়া আছে না? তাহলে যে কেউ যদি এটা দেখে, যদি আমি যদি ধরেন এই ব্যাগটা কিনতে চাই, এই ব্যাগটা ক্লিক করলাম, ব্যাগটা আসছে, ব্যাগটার দাম কত? 2150 টাকা। আইটেম কোড এত, এই ল্যাপটপ ব্যাগ। এগুলো দেখার পর যদি পছন্দ হয় তাহলে আমি কি সরাসরি এই নাম্বারে কল করবো। কল করার পর সে আমাকে কি কুরিয়ার আমাকে সাপ্লাই দেবে, আমি ব্যাংকের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করবো। তো বাংলাদেশে এখন যে ই কমার্সটা হচ্ছে সেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ার আপনাকে মালটা আপনি পাবেন, পাওয়ার পর কি টাকাটা পে করবেন। আর দেশের বাইরের সিস্টেম হলো আগে আপনি টাকা পাঠাবেন, দেন আপনাকে মালটা ডেলিভারি দেবে। তাহলে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং শিখবো কার জন্য? ই কমার্স সাইটগুলোর জন্য। এটা ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা ই কমার্স সাইট তাদের নতুন নতুন প্রোডাক্ট তারা কি তারা ইন করায়। প্রত্যেক দিনেই অনেকগুলো প্রোডাক্ট ইন করা হবে। এখন সবগুলো প্রোডাক্টের জন্য কি লাগে? ডেসক্রিপশন লিখতে হয়। এখন সেই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের জন্য লাগে প্রফেশনাল প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার। ঠিক আছে? যার ফলে এই কাজটা যদি আপনার কোনো একটা কোম্পানিতে একবার শুরু হয়, এটা হচ্ছে আজীবনের কাজ। নাম্বার 1 ই কমার্স সাইট। নাম্বার 2 হচ্ছে সরাসরি সাইট। রং একটা ফ্যাশন হাউস, আপনারা সবাই চেনেন। ওই যে ইফকু, কোথায় এটা, আফমি প্লাজাতে ইয়াতে আছে, আপনারা চেনেন শোরুমটা? রং। এখন দেখেন রং একটা ব্র্যান্ড। এখন তারা তাদের ওয়েবসাইটে তাদের শোরুমে যতগুলো প্রোডাক্ট আসে সবগুলো প্রোডাক্ট তারা এখানে অ্যাড করে না, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে হয় না। এখন এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা কী কাপড়ের তৈরি, এটার দাম কত? $11 অথবা 890 টাকা। এটা কী কাপড় দিয়ে তৈরি, কীভাবে তৈরি, এই সব কিছু দেখার পর মানুষ যদি ইয়া হয় তখনই সে এটা বাই করবে। পেপ্যালে, ভিসা, মাস্টার কার্ড, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক, কিউ ক্যাশ, তাই না? আর মালটা পাঠাবে কীভাবে? দেশের বাইরে হলে ফেডেক্সে পাঠাবে, আর দেশের ভিতরে হলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং কি পোস্ট অফিসের মাধ্যমে। এগুলো হচ্ছে পেমেন্ট রিসিভ করবে, আর এগুলো হচ্ছে কি প্রোডাক্টটা ডেলিভারি দেবে। তাহলে এই যে রং কোম্পানি, ওরা কি করে? ওরা হচ্ছে একটা ফ্যাশন হাউস। তাহলে এখন ওদের এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে না, এবং প্রত্যেক দিনের নতুন নতুন প্রোডাক্ট ওদেরকে ইন করতে হচ্ছে না। তাহলে এখন রং কোম্পানিতে কী লাগবে? এই ওয়েবসাইট মেনটেনের জন্য কয়েকজন প্রফেশনাল প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার লাগবে, এবং যাদেরকে লাগবে তারা হচ্ছে একদম কোম্পানির ফিক্সড এমপ্লয়ি। কোম্পানি যতদিন বেঁচে রাখবে ততদিনই কি তাদেরকে লাগবে। কোম্পানির মালিক যদি মরে যায়, চাকরি শেষ? শেষ না, ঠিক আছে? তার কি মানে কোম্পানির মালিকের তো নাতিপুতি আছে, আবার যে কাজ করতেছে তারও কি নাতিপুতি হবে, তাই না? কাজ শেষ হবে, মানে যেটাই হোক না কেন প্রজন্ম থেকে প্রজন্মে কাজটা চলতেই থাকবে। যতদিন কোম্পানি থাকবে ততদিন কাজ থাকবে। আমি কি বুঝতে পারছি? এরপর হলো আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করবেন। ঠিক আছে? আপনি নিজের একটা ওয়েবসাইট তৈরি করবেন, নিজে আপনার ছোট্ট একটা দোকান আছে, আপনার একটা কাপড়ের দোকান আছে। এখন নিজের জন্য আপনি নিজে একটা ওয়েবসাইট বানাতে পারবেন না? নিজের, হ্যাঁ, ফ্রিতে হোক পেড করে হোক, ঠিক আছে? নিজে একটা ওয়েবসাইট বানাবেন, বানাই কি আপনি নিজের ওয়েবসাইটে নিজে যখন আপনি মার্কেটিং করবেন, মানে যদি আপনি বিজনেস করেন, আউটসোর্সিং শিখে আপনি জবও করতে পারেন, আবার কি বিজনেসও করতে পারেন, ঠিক আছে? তো যদি বিজনেস করেন তাহলে নিজের যদি ছোট্ট একটা দোকান থাকে, ওই দোকান থেকে আপনি কী করতে পারেন? ওই দোকানের প্রোডাক্টগুলোকে আপনি সেল করতে পারেন খুব ইজিলি। এখন এটা সেল করার জন্য আপনার কিসের উপর ডিপেন্ড করবে? আপনি কত ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এখন এই কাজগুলো দেখেন বাইরেরা কীভাবে কোথায় কাজগুলো দেয়। আচ্ছা দেখেন, আমি যে কাজটা দেখালাম প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এখন এই কাজটা শিখে আপনি কী করতে পারেন? এই কাজটা হচ্ছে এসইও কাজের একটা অংশ, একটা পার্ট। আমাদের তারও অনেকগুলো কাজ আছে এসইওর কাজ। ফেসবুকের মার্কেটিংয়ের কাজ আছে, ইউটিউব মার্কেটিংয়ের কাজ, তাই না? ক্লাসিফাইড সাইটের কাজ, ওয়েবসাইট তৈরি করার কাজ। আমরা সবগুলো ক্লাস আমরা পর্যায়ক্রমে পাবো। তো এখন এটা হচ্ছে এসইও কাজের মতো ক্ষুদ্র একটা কাজ, এসইও কাজের ছোট্ট একটা অংশ। যখন এসইওর কাজগুলো শিখে আপনি কী করতে পারবেন, আমি বিষয়টা একটু পরিষ্কার করি। এসইও কাজ মানে কি? এসইও সমান কি? আমরা এটাকে সহজ করে যদি বলি, অনলাইন অ্যাডভার্টাইজিং।
কি করা যাবে? এক নম্বর আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো একটা মানে যে কোথাও আপনি জব করতে পারবেন, সরাসরি জব। এখন ধরেন আপনি যদি অনলাইন এই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং যদি শিখার পরে কী করতে পারবেন, শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং না, এসইওর কাজটা শেখার পরে আপনি যে কোনো ধরনের কোম্পানিতে আপনি সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই যে রং বিডি, তাদের লাগবে না ডেসক্রিপশন রাইটার। তারপরে অ্যামাজন, ওগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড, ওদেরও লাগবে না, ওদের তো শত লাগবে। তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা কোম্পানি যাদের ওয়েবসাইট আছে তাদেরই প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য লোক লাগবে। আপনি ওখানে সরাসরি সিভি ড্রপ করতে পারেন না। এখন ধরুন রং, আপনি এভাবে গুগল সার্চ করে আপনি কোম্পানিগুলো খুঁজে বের করতে পারেন না। খুঁজে বের করে আপনি তাদেরকে সরাসরি ফোন করতে পারেন না, তাদেরকে সরাসরি ইমেল করতে পারেন না। এই যে কন্ট্যাক্ট আস, এই যে তাদের সরাসরি ইমেল পাচ্ছেন না, পাওয়া যাচ্ছে। তো আপনি বাংলাদেশের এভাবে হাজার কোম্পানি আছে না, ওষুধ কোম্পানি, কাপড় কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি, অনেক ধরনের কোম্পানি আছে না, যে কোম্পানিগুলো ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট সেল করে তাদের কি লাগবে, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার লাগবে, তাদের এসই প্রফেশনাল লাগবে। তো আপনি এভাবে হাজার কোম্পানির ইমেল অ্যাড্রেস পাবেন। ইমেল অ্যাড্রেসগুলোতে আপনি ইমেল করতে পারেন না। আপনি সুন্দর করে যদি বাংলায় অথবা ইংলিশে খুব সুন্দর করে যদি একটা বায়োডাটা লেখেন, আপনার ছবি, আপনি কোত্থেকে কাজ শিখছেন, আপনি কী পারেন, ঠিক আছে, আপনার কাজের কিছু স্যাম্পল, কিছু লিঙ্ক, মানে আপনি যে কাজ পারেন সেটা সুন্দর করে বুঝাই যদি তাদেরকে আপনি লিখতে পারেন এবং তাদেরকে আপনি কীভাবে বেনিফিট করে দিতে পারবেন। আমি একটা জিনিস দেখাই, যেমন রঙের ইয়াগুলো কিন্তু ঠিক হচ্ছে না। ওদের ধরেন একটা শাড়ি, এই যে শাড়ি, তাই না, এখন শাড়ির কোনো বিস্তারিত কোনো বিবরণ আছে? এখন যে কেউ এই শাড়িটা কি সুতার তৈরি, এটা বিস্তারিত ডেসক্রিপশন চাইবে না। ওদের ছবিগুলো দেওয়া ঠিক নেই, ইয়াগুলো দেওয়া ঠিক নেই। কীভাবে এখানে বিস্তারিত ডেসক্রিপশন দেওয়ার কথা ছিল। প্রথমত যেটা দরকার ছিল সেটা হচ্ছে 4-5টা ছবি দেওয়া। যেমন শাড়িটাকে একটু দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে শাড়িটা কেমন, এটা সুতার বুননটা কেমন, এটা লাইটের অপোজিটে দিলে বোঝা যাবে না। মানুষ যখন কাপড়টা কিনবে তখন কিন্তু এভাবে ধরে দেখবে যে সুতার বুননটা কেমন, লাইটের অপোজিটে ধরে দেখবে। তাহলে ওইভাবে একটা ছবি নেওয়া দরকার ছিল, কাছ থেকে একটা ছবি নেওয়া দরকার, মানে একদম কাছ থেকে একটা ছবি নেওয়া দরকার ছিল। রংটা কেমন সেটা নিয়ে সেটা কি ইয়া করার দরকার ছিল। কিন্তু অনেক মানে বিষয় আছে, অনেকগুলো ফোকাসিং পয়েন্ট আছে, ফোকাসিং পয়েন্টগুলো ওরা সেট করে নেই এবং ওরা বিস্তারিত কোনো ডেসক্রিপশন লেখে নেই। কাপড়টা কোন সুতায় তৈরি, কতদিন টিকবে, রং উঠবে কি উঠবে না, ঠিক আছে, অনেক কিছু এখানে লেখা ছিল না। তার মানে ওরা অনলাইন মার্কেটিং করতেছে, কিন্তু তারপরে কিন্তু ওদের অনেকগুলো ভুল আছে না। কারণ আপনি যদি তাদেরকে বলেন যে আমি তোমাদেরকে এই বেনিফিটটা করে দিতে পারবো, কি বেনিফিট, আমি তোমাদের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন এমনভাবে লিখতে পারবো যারা তোমাদের সেল আরও বাড়বে। আমি এভাবে করবো, আমি অনেকগুলো ছবি নেব, মানে ফোকাসিং পয়েন্ট সেট করে অনেকগুলো মানে ডেসক্রিপশন লিখবো, যেটা মানুষ ইন্সপায়ার হয়, মানুষ যাতে তোমাদের প্রোডাক্ট কিনতে আগ্রহী হয়, এবং আমি যেভাবে কাজ করবো তোমাদের সেল 2 গুণ অথবা 3 গুণ বাড়বে, ঠিক আছে। তো যখনই কোম্পানি বুঝবে যে আপনাকে দিয়ে কাজ হবে, আপনাকে দিয়ে সে অনেক বেনিফিট হবে, তখনই সে আপনাকে ইনভাইট করবে। আমি কি বুঝতে পারছি? যে কোথাও জবের জন্য অ্যাপ্লাই করার আগে যেটা ভাববেন সেটা হচ্ছে আপনি চাকরি পাবেন কি পাবেন না সেটা ইম্পর্টেন্ট না, আপনি তাকে কী দিতে পারেন সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি আপনি তাকে দিতে পারেন, আপনার পাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। আমি কি বুঝতে পারছি? তো এভাবে যদি আপনি বাংলায় একটা সিভি লেখেন, সিভি লিখে যদি আপনি অনেকগুলো কোম্পানিতে যদি সাবমিট করেন, আপনার কাজ আসবে না? আমি কি বুঝতে পারছি? তাহলে আপনার কাজ আসবে এবং প্রচুর পরিমাণে কি কাজ আসবে, মানে চাকরি। আপনি যদি এইভাবে গুগলে সার্চ করেন বাংলাদেশের অনেকগুলো কোম্পানি, আপনি কয়েক হাজারটা কোম্পানি পাবেন না, কয়েক হাজারটা কোম্পানি পাবেন যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে অথবা অনলাইনে প্রোডাক্ট সেল করতে চাচ্ছে। আর যে সেল করে না সেও তো তারও তো সেল করানো দরকার, তাই না? কয়েক হাজারটা আপনি কোম্পানি পাবেন। তাহলে কয়েক হাজার কোম্পানিতে যদি আপনি আপনার সিভি সেন্ড করেন, আপনাকে কয়েক জায়গা থেকে আপনার টাকা আসবে না, অনেক ভালো স্যালারিতে আপনার কি জব হবে। তাহলে এটা হচ্ছে সরাসরি জব। তাহলে অনলাইন মার্কেটিং করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো কোম্পানিতে সরাসরি জব। এক নাম্বার। 2 নম্বর হলো আপনি যে কোনো একটা সরাসরি জব চাকরি এটা যাই না কেন,
আপনি যে কোনো কোম্পানিতে সরাসরি চাকরি করতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হলো নিজের একটা ফার্ম খুলতে পারেন, নিজের ফার্ম। আপনি নিজের ফার্ম খুলে আপনি যদি সরাসরি চাকরি করেন তাহলে আপনি একটা কোম্পানিকে সার্ভ করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি কোথাও চাকরি করবেন না, বাট নিজের একটা ফার্ম খুলবেন, ফার্ম খুলে আপনি বিভিন্ন কোম্পানির কাজগুলো কন্ট্রাকচুয়ালি করে দেবেন। বিভিন্ন কোম্পানি আপনাকে কাজ দেবে, আপনি অনেকজন লোক বললে আপনি কাজগুলো করে দেবেন, তাহলে নিজের একটা ফার্ম খোলা যায়। 3 নম্বর হলো আপনি নিজের কোনো একটা বিজনেস করতে পারেন। আপনি যদি একটা শোরুম নিয়ে যদি কোনো একটা বিজনেস করেন তাহলে আপনার প্রচুর টাকা লাগবে, কমপক্ষে 10 থেকে 20 লাখ টাকা লাগবে। একদম নর্মাল একটা শোরুম নিয়ে যদি আপনি কোনো একটা বিজনেস করেন 10 থেকে 20 লাখ টাকা লাগবে, মানে টোটাল খরচ। এছাড়া আরও অপারেটিং অনেকগুলো কস্ট আছে, দোকানপালা, ইলেকট্রিসিটি বিল, এটা সেটা, এমপ্লয়ি খরচ, অনেকগুলো খরচ থাকে। তাছাড়া রিস্কও থাকে, যে কোনো সময় দোকানে গিয়ে আগুন লাগতে পারে, তাই না? যে কোনো সময় ভাঙচুর হতে পারে, রিস্ক থাকে। বাট যদি আপনি অনলাইনে যদি ব্যবসাটা করেন তাও আপনি এত রিস্কের পর, এত টাকা ইনভেস্ট করার পর যে যাদেরকে আপনি অফার করবেন শুধুমাত্র লোকাল পিপলকে, ঢাকার কোনো মানুষ কিন্তু আপনার দোকানকে চিনবেও না, দেশের বাইরের কোনো বড় ভাই আপনার দোকানকে চিনবেও না। বাট তার চেয়ে যদি আপনি নিজে যদি কোনো একটা বিজনেস করেন, হতে পারে কাপড়ের দোকান, হতে পারে আলুর ব্যবসা, হতে পারে বাইরের গার্মেন্টসের সাপ্লায়ারের ব্যবসা, যে ব্যবসায় হোক না কেন, যদি আপনি ব্যবসা করেন, আপনি যদি অনলাইন মার্কেটিং জানেন, খুব সহজে আপনি ব্যবসাটাকে কী করতে পারেন, খুব দ্রুত আপনি স্প্রেড করতে পারেন। এখন আপনি যদি একটা দোকানে যদি করেন তাহলে একটা দোকান হচ্ছে কি মাত্র লোকাল পিপলকে তারা কি আকৃষ্ট করে। বাট যদি অনলাইনে যদি একটা দোকান খোলেন তাহলে আপনার কোনো শোরুম লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, আপনার শোরুম লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। মানুষ কি করবে, আপনি শুধু অনলাইনে আপনার দোকানটা থাকবে, আপনার প্রোডাক্ট সবগুলো অনলাইনে থাকবে, মানুষ আপনার প্রোডাক্টগুলো দেখবে, দেখে তারা সরাসরি অনলাইনে অর্ডার করবে। আপনার জাস্ট নিজের ঘরের মধ্যেই মালের স্টক থাকলেই হবে, ঠিক আছে? তাহলে আপনি স্টক থেকে এখানে সাপ্লাই দিবেন। আপনার দোকান হলো অনলাইনটা, ভার্চুয়াল শপ। মানুষ আপনার প্রোডাক্টগুলো দেখবে, দেখে সরাসরি মানুষ অর্ডার করবে। আমি কি বুঝতে পারছি? ভার্চুয়াল শপ, এটা হলো আপনার কোনো রিস্কও নেই, আপনার কোনো বড় কোনো ইনভেস্টও নেই, ঠিক আছে? আপনি প্রোডাকশন করবেন আর কি জিনিসগুলো সাপ্লাই দেবেন। আর সরাসরি দোকান থেকে যে পরিমাণ প্রোডাক্ট সেল হয়, অনলাইন স্টোর থেকে তার চেয়ে 10 গুণ বেশি প্রোডাক্ট সেল হয়, কারণ সরাসরি প্রোডাক্ট সেল করে শুধুমাত্র লোকাল পিপলদের কাছে। আর অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে পুরো দেশের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে, ঠিক আছে? তো বিশ্বের হয়তো আমেরিকা অথবা কানাডার বড় কোনো বায়ার আপনার এই ইয়াটা দেখতে পারে, সে যদি চিন্তা করে যে তা আপনার কাছ থেকে 1200 টাকা করে পাঞ্জাবি নিয়ে সে ওইখানে 5000 টাকায় সেল করতে পারবে, মানে $100 সে সেল করতে পারবে। আপনি এখানে বড় আকারে অর্ডার দিবে না? আমি কি বুঝতে পারছি? বাট আপনি 20 লাখ টাকা শোরুম দিয়েও কিন্তু কি আপনি সেই অপরচুনিটি কখনোই পাবেন না। আমি কি বুঝতে পারছি? তাহলে অনলাইনের মাধ্যমে, অনলাইনে একটা স্টোরগুলো আপনি যে পরিমাণ সেল করতে পারবেন, বাস্তবে সেই পরিমাণ সেল হবে না। বাস্তবের চেয়ে অনলাইন স্টোরে কমপক্ষে 10 গুণ বেশি সেল হবে। আপনি নিজে সরাসরি বিজনেস করতে পারেন। আর একদম লাস্ট অপশনটা হলো, এরপর হলো কি, আপনি সরাসরি বিদেশে গিয়ে বিদেশি কোম্পানিতে জব। আপনি সরাসরি বিদেশে গিয়ে বিদেশি কোম্পানিতে জব করতে পারেন, ঠিক আছে? স্পেশালি যারা দেশের বাইরে যারা পড়তে যায় তারা তো খুব ইয়াগুলো করে, একদম কি থার্ড লেভেলের কাজগুলো করে, একেবারে কাজগুলো করে। বাট তারা চাইলে খুব সহজে কি এই কাজগুলো করতে পারে, এই কাজগুলো করে অনেক ভালো কিছু করতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা কোম্পানিতেই অনলাইন অ্যাডভার্টাইজার লাগেই, এসই প্রফেশনাল লাগেই। আবার সরাসরি যে কোনো মানুষ বিদেশে গিয়ে সরাসরি এই কাজগুলো করে, সে অন্য কাজগুলো করে সে যা আর্ন করবে, এই কাজগুলো করে সে তার চেয়ে অনেক বেশি পরিমাণে আর্ন করবে। তাহলে সরাসরি আপনি কি শুধুমাত্র এই কাজ পারেন, এটারই আপনি ভিসা করে আপনি দেশের বাইরে যেতে পারবেন এবং অনেক ভালো কাজ করতে পারবেন। তাহলে আমরা যে চারটা কাজ আমি দেখালাম, এই কোনোটাকে আউটসোর্সিং বলবে না। আপনি যদি নিজে কোনো একটা কোম্পানিতে জব করেন, আউটসোর্সিং বলবে না। নিজে যদি একটা ফার্ম দেন, সেটাকে আউটসোর্সিং বলবে না। আপনার নিজে যদি কোনো একটা বিজনেস যদি আপনি করেন, সেটাকে আউটসোর্সিং বলবে না। এবং আপনি বিদেশে গিয়ে যদি বাংলাদেশ থেকে সরাসরি বিদেশে গিয়ে যদি কাজ করেন, সেটাকে আউটসোর্সিং বলবে না। তাহলে আউটসোর্সিং কোনটা? যদি আপনি দেশের মধ্যে থেকে বিদেশের কোনো কোম্পানি যদি জব করেন, তাহলে সেটাকে বলবে আউটসোর্সিং। যেমন আপনি রং কোম্পানিতে যদি কাজ করেন, তাহলে সেটাকে আউটসোর্সিং বলবে না, কারণ কোম্পানিও দেশে, আপনিও দেশে। বাট রং কোম্পানির পরিবর্তে যদি ওয়েস্টমার্ক আপনি কাজ করবেন, ওয়েস্টমার্কের, সাপোজ এটা একটা বিদেশি ব্র্যান্ড, অথবা ওয়ালমার্ট একটা বিদেশি ব্র্যান্ড, আমেরিকান একটা ব্র্যান্ড। এখন ওয়ালমার্ট হচ্ছে ওইখানে, আর আপনি কোথায়? এখানে। আপনি এখান থেকে তাদের ওয়েবসাইটে ঢুকে কাজ করতে পারবেন না। তাদের ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করা, এটা যে কেউ এটা ওইখান থেকে করা যাবে। আবার কি
এখান থেকে করা যাবে, ঠিক আছে? তো আপনি এখানে বসেই তাদের কোম্পানির জন্য কাজ করতে পারবেন। আসলে কাজটা কি আমেরিকাতে হচ্ছে নাকি কানাডাতে হচ্ছে নাকি অনলাইনে হচ্ছে? অনলাইনে হচ্ছে। আপনাকে ফেসবুকের পোস্ট করা, আপনি সেটা বাংলাদেশ থেকে করতে পারবেন, আবার আমেরিকায় গিয়ে করতে পারবেন। ফলাফলে কী হবে না? তার মানে অনলাইনের কাজগুলো এগুলো কোনো প্লেস কোনো মানে ইম্পর্টেন্ট ম্যাটার না, যে কোনো প্লেসে গিয়ে এই কাজগুলো করা যায়। তো সরাসরি বিদেশে বাংলাদেশে বসে যদি আপনি বিদেশি কোম্পানিতে কাজ করেন সেটিকে বলবো আউটসোর্সিং, মানে এক দেশে বসে আরেক দেশের কোম্পানিতে কাজ করা। তাহলে আমরা আউটসোর্সিং কেন করব? এখন যে কোনো বাংলাদেশি কোম্পানিতে যদি আপনি জব করেন আপনাকে স্যালারি দেবে বড়জোর 30 থেকে 35,000 টাকা, ঠিক আছে? কিন্তু আপনি একই কাজ এবং একই সময় যখন আপনি বিদেশি কোনো কোম্পানির জন্য নিয়োগ দিবেন তখন আপনাকে স্যালারি দেবে কী হিসেবে? আমেরিকান স্ট্যান্ডার্ডে, আপনাকে ডলারে স্যালারি দেবে। তো স্বাভাবিকভাবে একজন আমেরিকান মানুষ আমেরিকাতে গিয়ে যে পরিমাণ আর্ন করে আপনি বাংলাদেশে বসে কাজ করে আপনি সেই পরিমাণ আর্ন করতে পারবেন, ঠিক আছে? তাহলে আউটসোর্সিং করা মানে কি? সরাসরি আমেরিকা অথবা কানাডাতে যাওয়া। তো সেক্ষেত্রে আপনি যদি সরাসরি বাংলাদেশে করে যদি কোনো কোম্পানিতে জব করেন আপনি পাবেন 30,000 টাকা, আর সেম কাজ যদি আপনি কোনো আউটসোর্সিংয়ের মাধ্যমে করেন আপনি পাবেন তার 3 গুণ অথবা 4 গুণ বেশি। আমি কি বুঝতে পারছি? তো এই কারণে আউটসোর্সিং মানুষ করে। সাধারণত যারা অনলাইন অ্যাডভার্টাইজিং শিখে তারা সবাই আউটসোর্সিং করে কী জন্য? কারণ স্যালারিটা বেশি পাওয়া যায়। বাট আপনি যদি চান আপনি সরাসরি কোনো কোম্পানিতে আপনি চাইলে আপনি যে কোনো একটা অপরচুনিটি এখান থেকে নিতে পারেন। আপনি যদি চান যে আপনি শুধুমাত্র নিজের ব্যবসা করবেন কোনো সমস্যা নেই। আমি কি বুঝতে পারছি? মানে অনলাইন অ্যাডভার্টাইজিং শিখে যে আপনাকে আউটসোর্সিংয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আপনার স্বাধীনতা আছে, আপনি যে কোনো একটা কিছু করতে পারেন, অথবা আপনি চাইলে সবগুলো একসাথেও করতে পারেন। আপনি জবও করবেন, বিজনেসও করবেন, নিজের একটা ফার্মও করবেন, আবার কি আউটসোর্সিংও করবেন। আপনি সবগুলো চাইলে একসাথেও করতে পারেন। আমি কি বুঝতে পারছি? আমাদের স্কোপ খোলা। আর আমাদের যে কাজটা অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের কাজটা এটা বর্তমানে যতটা ডিমান্ড আছে ভবিষ্যতে এটার ডিমান্ড বাড়তেছে, ধীরে ধীরে অনেক বাড়তেছে, এবং ভবিষ্যতে সারা পৃথিবীতে একটাই মিডিয়া থাকবে, সেটা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে? টিভি, পেপার এগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে? এগুলো আস্তে আস্তে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। কারণ প্রথমে ছিল রেডিও, যখন টেলিভিশন আসছে রেডিওটা ব্যাকডেটেড হয়ে গেছে না? আমরা কি আর রেডিও শুনি? এখন আধুনিক মিডিয়া হচ্ছে টিভি। এখন ইন্টারনেটটা আধুনিক নাকি টিভিটা আধুনিক? ইন্টারনেট। তাহলে ইন্টারনেটে যত ফ্লারিশ হচ্ছে তত কি টিভিটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, কারণ আমরা সব কিছু আমরা নেটেই পাচ্ছি, ঠিক আছে? তো যার ফলে যে মিডিয়াটা মানুষ সবচেয়ে বেশি ইউজ করে সেই মিডিয়াতেই অ্যাডভার্টাইজিংটা হয়। আগে অ্যাডভার্টাইজিং হতো টিভিতে, আর এখন কোথায়? ইউরোপ আমেরিকাতে টিভিতে খুব বেশি অ্যাডভার্টাইজিং হয় না, ওদের টোটাল অ্যাডভার্টাইজিংটা কোথায় হয়? শিফট করতেছে অনলাইনে। তো ধীরে ধীরে এটার কাজটা বাড়তেছে এবং একটা সময় পরে অনলাইন ছাড়া আর কোনো মিডিয়া থাকবে না। আমি কি বুঝতে পারছি? তো স্বাভাবিকভাবে আমরা এখন বর্তমানে যে পরিমাণ রেট পাই তার চেয়ে এখন রেটটা সামনে থেকে আর বাড়বে, মানে বাড়তেছে। এবং ওডেক্স প্রথমে আমাদেরকে স্যালারি দিতে পার আওয়ার এক করে, এখন ওডেক্স করে দিচ্ছে যে পার আওয়ার মিনিমাম $3। $3 নিচে আমাদেরকে কি কোনো অ্যাপ্লাই করতে দেয় না, ঠিক আছে? $3 নিচে যদি কেউ অ্যাপ্লাই করে তার ওই অ্যাপ্লাই বাটন হাইড করে রাখে। তো কিছুদিন পর এটা $5 হবে পার আওয়ার মিনিমাম। আচ্ছা, একটু কি ক্লিয়ার? আমি কি এখন এটা শুরু করতে পারি অনলাইন এই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং? তাহলে আপনাদের কাছে এটা ক্লিয়ার যে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং আমরা যেটা শিখবো সেটা কেন শিখবো এই বিষয়টা আগে জানাটা খুব জরুরি। আমি যে একটা লম্বা ভূমিকা দিলাম এই ভূমিকার দরকার ছিল কিনা? আপনারা এখন ক্লিয়ার? আপনি যেগুলো শিখতেছেন সেগুলো আপনার আসলে কাজে লাগবে কিনা, কতটুকু কাজে লাগবে, কি লাগবে, এটা যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার হন তখন আপনার শেখার প্রতি সে আগ্রহটা তৈরি হবে। বলুন, এটা নিয়ে কি আর বলতে হবে নাকি আপনারা এর মধ্যে ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে এখন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং শুরু করব। তার আগে আমি ছোট্ট আমাদের কয়েকজন স্টুডেন্ট একটু ওয়েট করতেছে অনলাইনে, আমি তাদের সাথে একটু কথা বলি। হ্যালো, ঢাকা থেকে ফরহাদ, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো
জি আমি ফরহাদ বলছিলাম। হ্যাঁ ফরহাদ, আপনি আমার সাথে স্কাইপেতে অ্যাড হন। রাশেদ, তোমার এখানে স্কাইপে অন করা আছে? আচ্ছা, ওখান থেকে স্কাইপিটা অফ করে দাও, এখান থেকে অন করো স্কাইপিটা। এদিকে আসো। এটা না লাইফ সাপোর্ট ডেস্ক আমার না? তুমি এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে এসে এখান থেকে স্কাইপিটা অন করো। কথা বলবেন না আপনার? স্কাইপে আপনি হ্যাঁ, ওইটাই করো, লাইফ সাপোর্ট ডেস্ক অন, এটাই করো। ওনারা কিসে আছে? লাইভ 73, ওইটাই অন করো। লাইভ প্লাস 73। ফরহাদ, আপনি স্কাইপিতে ইয়া হন, অ্যাড হন। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সিদ্দিক, হ্যাঁ হ্যাঁ আমি অনলাইনে আছি। আপনি অনলাইনে আসেন, স্কাইপিতে আসেন, ওই যে লাইভ ক্লাস 73 ওখানে আসেন, ঠিক আছে? হ্যাঁ ওই স্কাইপে লাইভ ক্লাস 73 ওইখানে আসেন, আমি ওইখানে আছি, মানে স্কাইপিতে আছে। ওকে। হ্যাঁ ফরহাদ, আমাকে কল দেন। হ্যাঁ ফরহাদ। স্যার হ্যাঁ বলেন। আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনাকে একটু দেখান। না আমার ওয়েবক্যাম নাই স্যার, আমি ওয়েবক্যাম ছাড়া। আচ্ছা, আপনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন? জি আমি আপনাদের এখানে ক্লাসে সবাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা বলেন। হ্যাঁ ফরহাদ বলেন। আপনি ওয়েবক্যামটা লাগাই নিন, ঠিক আছে? নেক্সট যখন আমাদের সাথে কথা বলবেন ওয়েবক্যাম দিয়ে বলেন, তাহলে আমাদের মানে একটু সুবিধা হবে। ঠিক আছে স্যার, আমি ওয়েবক্যাম লাগিয়ে নেব। ওকে। হ্যাঁ ফরহাদ। আচ্ছা আমি কি শুরু করব? হ্যাঁ, তার নামে একটু একটু ভূমিকা দিয়ে নিই। ওই ফরহাদ একটা কাজ করতেছে, মানে অনেক বড় একটা কাজ করতেছে এখন, তারপরে 20 জন মানে ম্যান পাওয়ার দরকার। ফরহাদ এখান থেকে কোর্স করছে প্রায় 3 মাস আগে, 3 মাস আগে থেকে শুরু করছে আর কি। তো ফরহাদ কখন আমাদের ইনস্টিটিউটে সরাসরি আসে নাই, সে শুধুমাত্র অনলাইনে ক্লাস করছে, অনলাইনের মাধ্যমে কি ইয়া করছে। এখন আমি তাকে দেখি না, তার চেহারা এখনো দেখিনি, ঠিক আছে? ফরহাদ, আপনার চেহারাটা দেখেন, ঠিক আছে? জি আপনি নেক্সট থেকে ইয়া করিয়েন। তো সে শুধুমাত্র অনলাইনে ক্লাস করে এখন কাজ করতেছে। এখন মাশাআল্লাহ সে অনেক ভালো আর্ন করতেছে, পার মান্থ প্রায় লাখখানিকের কাছাকাছি সে আর্ন করে। তো এখন ও যে কাজটা করে বাইরের, ওই কাজের জন্য মানে বড়, আচ্ছা মানে সে যে কাজটা করে ওই কাজের জন্য একটা বড় অ্যামাউন্টের ইয়া দরকার, মানে ম্যান পাওয়ার দরকার, প্রায় 20 জন তার মানে ম্যান পাওয়ার দরকার। তো এখন ম্যান পাওয়ারের জন্য সে যেগুলো নিবে ওগুলোর জন্য সে নিজেই পে করবে। মানে বায়ার তাকে কত দিলে না দিলে সেগুলো ওর ব্যাপার, বাট ও নিজেই কি করবে, মানে পে করবে। ও একটা নির্দিষ্ট কাজ আছে, ওই কাজগুলো করে দিলে সে নিজে পে করবে। তো আপনারা যারা যারা ফরহাদের সাথে কাজ করতে আগ্রহী, তারা কি ফরহাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ও কন্ট্যাক্ট নাম্বার ও দিবে। হ্যাঁ ফরহাদ, আপনি বলেন, সবার উদ্দেশ্যে বলেন। এখানে উপস্থিত সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আমি অনলাইনে ক্লাস করেছি স্যারের কাছে, প্রথমে সিডি কিনেছিলাম স্যারের কাছ থেকে, তারপর ওখান থেকে অনলাইনে অ্যাড হয়েছি, এখনো অনলাইনে ক্লাস করি। তো আমি একটা কাজ পেয়েছি, কাজটা হলো ইউকে একটা প্রতিষ্ঠানে, এরা তাদের ওখানে আমি ডিজাইনারে কাজ করি ফেসবুকের মাধ্যমে। তো ওখানে আমার অনেক লোক মানে অনেক একটু এক্সট্রা যারা জব করে, যেরকম সাব কন্ট্রাক্টে যদি কেউ জব করতে চায়, আমার এরকম 20 জন ছেলে লাগবে বা ছেলে মেয়ে যে যারাই আসুক না কেন লাগবে। আর আমি পার লিডে তাদের 100 টাকা করে দেব। আর হলো কন্ডিশন হলো আমি 15 দিন পর পর আমাকে বাইরে টাকা দেয়, আর আমি 17 দিন পর দেবো। বাংলাদেশে আসতে আমার 2 দিন সময় লাগে, 17 থেকে 20 দিনও লাগতে পারে, কিন্তু আমি টাকা দেবো 17 দিন, আমি 17 থেকে 20 দিনের মধ্যে দিয়ে দেবো। এই মানে মাসে আমি 2 বার টাকা দিতে পারবো, 2 বার টাকা দেবো। আর কেউ যদি বলে যে না আমি মাস শেষে দেবো, তাও আমি দিতে পারবো। আর আমার ফেসবুকে লিড কালেক্টেড কিছু কন্ডিশন আছে, সেগুলো আমি বলবো যে কিভাবে করতে হয়, কন্ডিশন অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু এটা কোনো খুবই সহজ কাজ, একটা কপি পেস্টের কাজ। আর আমি সবচেয়ে বেশি আনন্দিত যে আমি স্যারের কাছে ক্লাস করছি। আমি আসলে আজ থেকে 6 থেকে 7 মাস আগে একটা জিমেইলে আইডি খুলতে পারতাম না,
তো আমি কিন্তু এই স্যারের ক্লাস করে দেখি আমি এই জিমেইল আইডি খুলেছি। বা গুগল ড্রাইভ ব্যবহার করা পারতাম না, গুগল ক্যালেন্ডার কিভাবে, ক্যালেন্ডার জিমেইলে ক্যালেন্ডার কিভাবে ব্যবহার করে এগুলো পারতাম না। তো আমি এখানে মোটামুটি স্যারের সবকিছু আমি মনে করি যে স্যারের ইনস্ট্রাকশনে আমি চলছি। স্যার সবসময় যে একটা কথা বলছে সবসময় যে আমি যা শিখাইতেছি তার বাইরে আপনারা একটু চেষ্টা করে। তো আমি স্যার যা শিখেছে তার বাইরে চেষ্টা করে আমি এই কাজগুলো পাইছি। স্যার বলছে আপনারা গুগল, ইউটিউব আছে, যে গুগল আছে, বিভিন্ন ইয়াহু আছে, এগুলোতে আপনি সার্চ করেন, বিভিন্ন ফোরামে অ্যাড হন, তারপর ওখানে আপনারা ইয়া করেন। আপনাদের আমি বলি যে আপনারা যদি কাজ শিখতে চান তাহলে স্যার যা শিখাইতেছে এগুলো আপনারা মানবেন এবং এর বাইরেও আপনাকে যাইতে হবে, গেলে আপনারা কাজ পাবেন। যেমন আমি যে কাজগুলো পাইছি এটা আল্লাহর রহমতে আমার এখন মাসিক ইনকাম 60,000 এর উপরে। ইনশাআল্লাহ যদি আমি আরো 20 জন পাই তাহলে আমার টার্গেট আছে আমি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবো। কত ফরহাদ মাসিক ইনকাম কত? হ্যালো, হ্যাঁ মানে মাসিক ইনকাম কত বলছেন? 5,000 নাকি? হ্যালো, হ্যাঁ মানে স্যার, মাসিক ইনকাম কত বলছেন? কত করে আর্ন করতেছেন? 5,000 নাকি 60? 50,000 এর উপরে। আচ্ছা আচ্ছা, 50,000। আচ্ছা হ্যাঁ, 50,000 এর উপরে, 50 থেকে 6,000 এর মধ্যে আমার ইনকাম আছে এখন। তো আমি ইনশাআল্লাহ এটা বাড়বে, আরো মার্কেট প্লেসে আমি দিয়ে যাচ্ছি। তো ওখানে আমার কাজ বাড়বে, এটা কমবে না। তো আমি শুধু এটা না, আমার ওটিক্সে কাজ করি। তো আর আরেকটা আছে ইলেন্সে। তো আমি কথা হলো যে আপনি স্যার, হ্যাঁ বলেন। আমি মানে স্লো কথা শুনতে পাচ্ছি, তো আমি আমার কথা বলে দিলাম। এই পর্যন্ত যদি কেউ আমার সাথে অ্যাড হতে চায় তাহলে আমার স্কাইপটা হচ্ছে FORAD3012। আপনি একটু লিখে দেন এখানে, আপনি একটু লিখে দেন এখানে আপনার এখানে মোবাইল নাম্বার কি দিতে হবে স্যার? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারটাও লিখে দেন, আপনার ইয়াটাও লিখে দেন। 01723 এক মিনিট, আপনি লিখে দেন 214399। আপনি এখানে লিখে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ লিখে দেন। আর যে বিষয় স্যার, আমি অনেক দূরে থেকে আপনার সাথে আমি শুরু থেকে মনে হয় আপনাকে আমি একটা মেইল করেছিলাম অনেকদিন আগে। সেই শুরু থেকে এখন পর্যন্ত স্যার আমি অনলাইনে ক্লাস করি। আমি আপনাদের সিটিআইএম এ যাওয়া হয়নি। আমার এক ফ্রেন্ড সিদ্দিকুল হাসান, আমি এবং আরেকজন ইন্ডিয়ার একজন আছে জ্যোতি, আমার এখানে আরেকটা ফ্রেন্ড আছে সাজাদুল হক কেনা। এই চারজনে আমরা গ্রুপ অনুযায়ী কাজ করছি, আর গ্রুপ অনুযায়ী কাজে স্যার অনেক ফলাফল পাওয়া যায়। আপনি সবসময় বলে আসছেন। বাকিরাও কি আমাদের স্টুডেন্ট? কিন্তু স্যার আমি কিন্তু একটা টাইমে স্যার কাজ ছেড়েই দিছিলাম। আপনার সাথে আমার এক ফ্রেন্ড আছে, ঘনিষ্ঠ ফ্রেন্ড সিদ্দিকুল হাসান, সে এতটাই মহৎ যে আমাকে সে নিয়েছে। কেন আপনি যাবেন? স্যার তো সবসময় বলে গ্রুপে কাজ করি। তো আমাকে সে সিলেক্ট ছিল, সে এখন আমার রুমমেট। আচ্ছা, তো সে সিলেট থেকে আমাকে এখানে আসছে শুধু আমাকে এখানে কাজ করার জন্য, আমরা গ্রুপ হয়ে কাজ করবো এবং আপনি হতাশ হওয়ার কিছু না, ইনশাআল্লাহ কাজ করবো। আমরা এই গ্রুপ অনুযায়ী কাজ করে কিন্তু আজ এই সফলতাটা পাইছি। এবং আমরা 3 জন ফ্রেন্ডই বর্তমানে এই প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মানে ইনকাম করছি, কিন্তু আমরা একই বাসায় আছি। আমরা 3 জন ফ্রেন্ড একই বাসায় আছি। আপনারা বাকি যে 3 জন ওরাও কি আমাদের স্টুডেন্ট? জি স্যার, স্টুডেন্ট সিদ্দিকুল হাসান স্টুডেন্ট, সাদেকুল এনামও স্টুডেন্ট, 3 জনই আপনার অনলাইন স্টুডেন্ট। ভেরি গুড। আমার এক ফ্রেন্ড ও আবার ইয়েতে গেছে, একটু সিট হয়ে গেছে, ও এখন নাই এসটি, মানে 7 দিনের গেছে, তাবলিগে গেছে, ও আসবে, ওটা আমি কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ইয়াটা করে দেন, আপনার ওই ইমেল আইডি এবং স্কাইপ আইডি আপনার স্কাইপিতে লিখে দেন। যারা যারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে আগ্রহী ওনারা আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে আপনি সরাসরি তাদেরকে কাজ বুঝিয়ে দেবেন। হ্যাঁ লিখে দেন। যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে কাজ করবে তাহলে আমার জন্য ভালো হয়। আর আমি এখানে প্রজেক্টে একদম ডাইরেক্ট প্রজেক্ট বেসে কাজ দেখাবো যে কিভাবে প্রজেক্টে কাজ করতে হয়। আসলে এটা দেখলে নিজে গেলে অনেক উপকার হবে। আমি যেটা মনে করি প্রজেক্টে অনেক কাজ কিভাবে ইন্ডিভিজুয়ালি ফেসবুকে কাজ করতে হয়, লিঙ্কডইনে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে। ঠিক আছে ফরহাদ, আপনি কোনো চিন্তা করেন না, আমাদের যারা স্টুডেন্ট তারা অনেক দায়িত্ব সহকারে কাজ করবে, অনেক সিরিয়াসলি কাজ করবে। ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বার এবং স্কাইপ আইডিটা লিখে দেন। স্যার আমি এখন কি করব? আপনি আপনার ফোন নাম্বার লিখে দেবেন স্কাইপিতে, আর স্কাইপ আইডিটা লিখে দেবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। ফোন নাম্বারও লিখে দেন, স্কাইপ আইডিও দেন। আচ্ছা ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, না আপনার কথা তো শেষ হয়নি, কই গেল? আচ্ছা
আপনাকে আপনারা যারা ওর সাথে কাজ করতে আগ্রহী, ঠিক আছে, ওর আপাতত 20 জন লাগবে, এরপর আরও বেশি লাগতে পারে। আরেকজন হ্যালো, হ্যাঁ হ্যাঁ সিদ্দিক একটু, হ্যাঁ হ্যাঁ আপনি স্ক্যাপিতে আছেন আমি দেখতেছি, আমি আরেকজনের সাথে কথা বলতেছি, ঠিক আছে, ওর সাথে কথা শেষ করে আমি আপনাকে ফোন দেবো, আমি স্ক্যাপিতে আপনাকে ফোন দেবো। ওকে, আচ্ছা এটা হলো ফরহাদের স্কাইপি আইডি। কোথায় আপনারা ওর ফোন নাম্বারটা নিয়ে নেন, সবাই কি দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা? আপনারা যারা যারা ওই ফরহাদের সাথে কাজ করতে আগ্রহী তারা ওর ফোন নাম্বারটা নিয়ে নেন, ফোন নাম্বারটা সেভ করে নেন, এবং ওর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন, পার্সোনালি যোগাযোগ করবেন, ঠিক আছে। এটা আমাকে বলারও দরকার নেই, আমাকে এটা মানে আমার কোনো টাচের দরকার নেই, সরাসরি আপনারা তার সাথে কন্ট্যাক্ট করবেন, সরাসরি তার থেকে আপনারা কি কাজ নেবেন, ও আপনাকে কাজগুলো বুঝিয়ে দিবে, যেভাবে বলবে যেভাবে বুঝিয়ে দিবে সেভাবেই কাজগুলো করবেন। আমি কি বুঝতে পারছি? তো যারা যারা আগ্রহী তারা ওর সাথে মানে কাজ করতে পারেন, কিছুদিন সাব কন্ট্রাক্টে কাজ করার পরে দেন পরবর্তীতে আপনি ইয়াগুলো করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ ফরহাদ, আপনার স্কাইপি আইডিটা দেন, স্কাইপি আইডি। জি স্যার, আমি স্কাইপ আইডিতে দিচ্ছি, ওটাই আমি দেখতেছিলাম। হ্যাঁ লেখেন। আচ্ছা ঠিক আছে স্যার, এই দিচ্ছি। এটা স্যার স্কাইপ আইডি স্যার দিয়ে দিলাম। আপনারা যারা কাজ করতে আগ্রহী তারা স্কাইপ আইডিটা লিখে নেন, স্কাইপ আইডি এবং ফোন নাম্বারটা লিখে নেন। আপনারা পরবর্তীতে ফোন করে ওর সাথে বিস্তারিত কাজগুলো বুঝে নেবেন, কীভাবে কী করতে হবে, বহু বিস্তারিত আপনাকে বলবে, মানে আপনার শুধু সময় দেওয়া দরকার, কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন করতে হবে, ঠিক আছে, সবগুলো ব্যাপারে ও বলবে, এবং কীভাবে আপনাকে পেমেন্ট করবে সবগুলো মানে আপনাকে বলবে। আমি যারা বিশ্বাস করি, আমার যেটা স্টুডেন্ট, মানে আপনারাও কি অনেক অনেস্টলি কাজ করবেন, অনেক সিরিয়াসলি কাজ করবেন, এবং ওর যেটা আমাদের স্টুডেন্ট ওর প্রতি আমার কি আস্থা আছে, ঠিক আছে। স্যার হ্যাঁ বলেন। টাকা পয়সা যেটা আমি বলি, টাকা পয়সা ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না, আমি বলতে পারি, যেহেতু আপনাকে আমি অনেক দূরে থেকে ক্লাস করি আর কারোর সাথে আমার দেখা সাক্ষাৎ নেই। না আমার সমস্যা নেই, কারণ আমি যেমন বিশ্বাস করে আপনি এখানে ভর্তি আজকে এই ভালো ফলাফলটা পাইছি, আমি অনেক লস দিয়েছি অনেক জায়গায়। তো স্যার ঠিক আছে ফরহাদ, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, আর ওই পেমেন্টের বিষয় নিয়ে আশা করি কেউ টেনশন করবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফরহাদ, আরেকটা বিষয়, জি আপনি ক্লাস করতেছেন কখন থেকে, কতদিন আগে থেকে? আমি ক্লাস করি স্যার আজকে এটা হলো কি আপনার জানুয়ারি থেকে, জানুয়ারির পর ক্লাসটার কথা মনে নেই, আমি তো অনেক দিন ক্লাস করি। ভিডিওটা নিয়েছি জানুয়ারি থেকে। ক্লাস টাইমটা আমি বলতে পারতেছি না স্যার। না এই যে স্কাইপে আমি দেখতে পাচ্ছি আপনাকে যে ক্লাসের আইডি পাঠানো হয়েছিল, এই যে ক্লাস টাইম আইডি, এই যে সানডে November 29, এই যে ক্লাস আইডি, তাই না? এই যে স্যাটারডে December 6 10 AM ক্লাস আইডি, 6 PM ক্লাস আইডি, তাই না? মানে ওই টিম ভিউয়ারের ক্লাস আইডিগুলো পাঠানো হয়েছিল আপনাকে, এই যে আপনি অনেকগুলো মেসেজ করছেন। আমি মাঝে মাঝে ক্লাস করতাম, যখন আমার যে কাজ থাকে তখন আমি ক্লাস করতে আপনি করি না অনেকগুলো, কিন্তু আইডি আমি রেগুলার পাইছি, এবং মোটামুটি আপনি লাইভের যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় তখন আমি ওইগুলো আবার নামিয়ে দেখি যদি ক্লাস না করতে পারি। ভেরি গুড। আচ্ছা আপনি একটু বলবেন ওই যে এক্সট্রা শিখার বিষয়টি আপনি কি বলছেন, মানে ওই যে বলছেন যে আমি যেগুলো শিখাচ্ছি এর বাইরেও কি এক্সট্রা কিছু শিখার আছে, মানে বিষয়টা একটু বুঝাই বলবেন। এর বাইরে যেটা আমি শিখছি যে আপনি বলেন, আপনি কোথাও কোর্স করছেন? আপনি যদি আমাকে কোনো জিনিস ইনফরমেশন দিবেন ইউটিউবে যে কাজগুলো দেখেছেন, আমি একটা ইউটিউব থেকে যদি যাই, ইউটিউবে যে কাজগুলো আপনি আমাদের দেখিয়েছেন, তো ইউটিউবের কাজের বাইরেও দেখা গেল যে অনেক থার্ড পার্টি টুলগুলো থাকে, মানে যেগুলো ইউটিউবে মনে করেন যে আমরা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়, বা ফেসবুকে অনেক থার্ড পার্টি যেমন টুলস আছে, বিভিন্ন অ্যাপস যেরকম যোগ করতে হয়। তো আপনি আমাকে ফেসবুকে কাজ শিখিয়েছিলেন যেভাবে ফেসবুকে লগ ইন করতে হয়, কাজ করতে হয়, কিন্তু অ্যাপস কিভাবে যোগ করতে হয়, অ্যাপস যোগ করলে কি হয়, ফেসবুকে যে বিভিন্ন অ্যাপস গুলো আছে এগুলো আপনি আমাদের কিন্তু বলেন নাই, কিন্তু আপনার ওই কাজটা শেখার পর আমি শিখছি যে কিভাবে ফেসবুকে অ্যাপস করতে হয়। যেমন আমি গুগল ড্রাইভে গুগলে গেছি, বা আপনি হতে গেছি, সার্চ দিয়েছি বিভিন্ন ফোরাম সাইটে, তখন ওরা দেখছি যে ওখানে লেখা আছে আপনি এভাবে অ্যাপস যোগ করতে পারেন, তখন আমার মাথায় এসেছে আচ্ছা কি অ্যাপস কিভাবে যোগ করে।
তখন আমি ওইটা আবার নিয়ে ঘাটাঘাটি করছি যে আর অন্য জায়গায় ইউটিউবে সার্চ দিছি যে অ্যাপস কিভাবে জুম করে, গুগল জিমে গুগল ক্লাস কিভাবে অ্যাড করে, ইউটিউব কিভাবে ফেসবুকে অ্যাড করে, এইগুলো আমি বিভিন্ন টুলস গুলো যেরকম এক্সট্রা শিখছি এই ইয়াতে। এখন আপনি কি বলতেছেন আমার যে ক্লাসটা, এই ক্লাসটা কি পারফেক্ট না অথবা পরিপূর্ণ না? মানে বিষয়টা একটু স্পষ্ট করে বলেন না, আমাকে একটু স্পষ্ট, হ্যাঁ আমাকে একটু স্পষ্ট করে বলেন। মানে আমি যে ক্লাসটাগুলো নিচ্ছি, যেগুলো শেখাচ্ছি, এগুলো কি পরিপূর্ণ না এটা বলতেছেন, অথবা এই মানে অথবা আমি যেগুলো করতেছি এগুলো ভুল, এই ধরনের বিষয়টা আমাকে একটু স্পষ্ট করেন। হ্যালো, জি স্যার। মানে আমি আপনাকে যেটা প্রশ্ন করতেছি সেটা হলো আমি যেগুলো ক্লাসে শিখাচ্ছি, ভিডিও টিউটোরিয়াল যেগুলো আছে এবং ক্লাসে যেগুলো নিচ্ছি, এগুলো ভুল অথবা এগুলো কি শিখে কোনো লাভ নাই, আপনি কি এরকম কোনো কিছু বলতে চাচ্ছেন? আমি একটু কথা বুঝতে কম পারতেছি, মানে কথাগুলো অনেক স্লো আসতেছে। আচ্ছা, আমি আপনাকে যেটা বলতেছি, আপনি এখন শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, এক মিনিট আপনি আমি এখানে স্কাইপিতে মাইকটা অন করি। রাশেদ, দাঁড়াও, মাইক্রোফোন। হ্যাঁ, আপনি এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন বলেন আপনি যেটা বলতে চাচ্ছেন, আমাকে বিষয়টা একটু স্পষ্ট করে বলেন। মানে আমি যে ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলো শিখাচ্ছি, ভিডিওতে যেগুলো আছে প্লাস ক্লাসে যেগুলো শিখাচ্ছি, এগুলো অপ্রয়োজনীয়, এগুলো শিখে কোনো লাভ হচ্ছে না। আপনি কি এই বিষয়টা বুঝতে চাচ্ছেন? হ্যাঁ স্যার। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা আপনাকে প্রশ্ন করতেছি, আপনি যেটা বলতেছেন যে আমি যেগুলো শিখাচ্ছি তার বাইরেও আছে, মানে আমি যেগুলো শিখাচ্ছি সেগুলো কাজের কিনা, সেগুলো কি সেগুলো শিখায়? মানে আমি আগে প্রশ্নটা আপনাকে করি, আপনি যেটা বলতেছেন যে আমি যেগুলো শিখাচ্ছি সেগুলো কি অপ্রয়োজনীয় কিনা, অথবা যেগুলো শিখাচ্ছি এগুলো শিখে কোনো লাভ হচ্ছে না, মানে এমন কিনা? স্যার, এটা একবারকে আমি বলতে পারি এগুলো অবশ্যই প্রয়োজনীয়। আপনি একটা ফেসবুক তৈরি করার অন পেজ থেকে অফ পেজ কিভাবে করতে হয় সবকিছু শিখেন। আমি স্যার এই একটা অন পেজ শেখার জন্য আপনার আগে একজনের কাছে গিয়েছিলাম, সে অন পেজ শেখার জন্য নেবে আলাদা অ্যামাউন্ট, আবার অফ পেজ শেখার জন্য এই ফেসবুকের কাজেরই অফ পেজ শেখার জন্য আলাদা অ্যামাউন্ট নেবে। অথচ আপনি এত কম টাকায় এই কাজগুলো আমাদের শিখাইতেছেন হাতে ধরে, স্টেপ বাই স্টেপ। এরকম কেউ শিখাবে না স্যার। আমি বহু জায়গায় করছি, আমি ঢাকায় থাকি, 18,000 টাকা খরচ করছি শুধু আমি এক্সট্রা অন্য জায়গায়। কিন্তু স্যার আপনার মতো এরকম হাতে ধরে ফেসবুক, ইউটিউবের অন পেজ শেখানো, আবার অন পেজ থেকে অফ পেজ কিভাবে মার্কেটিং করবো, কিভাবে লিঙ্ক বিল করবো, এগুলো যে আপনি শিখান, এটা কেউ শিখাবে না স্যার। আমি একদম অনেস্টলি বলতে পারি। আচ্ছা, সবার জন্য উপকারী। আমি মনে করি আমার জন্য যেরকম উপকারী ওয়ান পেজ কিভাবে করতে হয় ফেসবুকে, এটা আমি জানতামই না যে ফেসবুকের ওয়ান পেজ রাখি, অফ পেজ কিভাবে করতে হয়। এগুলো তো অবশ্যই মনে করেন যে খুবই এড়ে দেয়া একটা ছেলে যদি এই কাজ শিখে যে ইজিলি মাসে আপনি 30,000 টাকা কামাই করতে পারবে, যদি ইংলিশ নলেজটা একটু ভালো থাকে। আচ্ছা, তো ফরহাদ, আপনি মানে এই ক্লাসের বাইরে আপনি কি অন্য কোথাও, মানে আমার ক্লাসটা করার পর অন্য কোথাও কোর্স করছিলেন? না স্যার, আমি আপনার ক্লাসে করার পর অন্য কোথাও কোর্স অন পেজের পর জি স্যার, আমি অন পেজের পর এক জায়গায় চেষ্টা করেছি। যেরকম আমি বলি আপনারে, আমি তো বগুড়া জেলার লোক, আমার ওখানে ওডেক্স সিটি নামে একটা ইয়ে আছে, ও ফেসবুকে একটা ইয়ে দিয়েছিল, এরকম পোস্ট করেছিল আমার 10,000 আওয়ার আছে মার্কেট প্লেসে, তো আপনারা যদি কেউ অন পেজ শিখতে চান আমি অন পেজ শিখাবো। তো স্যার আমি ওনার ওখানে 6,000 টাকাতে ভর্তি হয়েছিলাম, 6,500 টাকা দিয়ে 2 দিন ক্লাস করে চলে এসেছি স্যার। কেন ক্লাস করে চলে এসেছি? এই কারণে ওই ভুয়া স্যার, এরকম আমি গেছি ওর কাছে, ও আমারও বলে আপনাদের ফেসবুক শিখাবো অন পেজের জন্য আলাদা ইয়া দিতে হবে, অ্যামাউন্ট দিতে হবে। এটা কিন্তু ভর্তি হওয়ার আগে বলছিল আমি আপনার মধ্যে ভর্তি হবেন, আমি সবগুলো শিখাবো। শেখানোর পর আমাকে আপনার ও বলেছে যে আপনার এরকম প্রথমে আমার একটা কিওয়ার্ড রিসার্চের একটা ইয়ে নিয়েছিল, ক্লাস নিয়েছিল স্যার, আমাকে একটা এক্সাম নিয়েছিল। যে আমি আপনার কথা বলছিলাম যে আমি এরকম আউটসোর্সিং ইনস্টিটিউটে ক্লাস করি, তাদের কাছে ক্লাস করতেছি বা অনলাইনে তখন আমি ক্লাস করি। এটা স্যার আপনার লাস্ট এই ইয়ার দিকে ডিসেম্বরের জুনের দিকের ঘটনা। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি কিওয়ার্ড রিসার্চে কিরকম ক্লাস করেন আমার একটু বলেন। তো আমি ওরা কিওয়ার্ড রিসার্চে আপনি যেভাবে দেখেছিলেন, তো আমি ওভাবে দেখালাম, যেখানে বলতেছে না ঠিক আছে কিওয়ার্ড রিসার্চ ক্লাস করা অনেক ভালো হয়েছে।
হুম। কিন্তু এর একদিন পরের দিন আমি আবার গেছি যে ভাই আমার কিন্তু অফ পেজ আমি মোটামুটি শিখছি, কিভাবে কি করতে হয় লিংক বিল, আপনি আমার ওয়ান পেজটা শিখেন। হুম। তখন ও বলতেছে না ওয়ান পেজের জন্য আমাকে আলাদা টাকা আচ্ছা দিতে হবে। আচ্ছা ফরহাদ থাক, একটু সংক্ষেপে করেন, আমরা ক্লাস নিচ্ছি ইয়া তো, ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে যে কারণে আসলে প্রশ্নগুলো করলাম সেটা হচ্ছে, এটা আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে ওই আমি বিষয়টা একটু ক্লিয়ার করলাম আর কি। এখন অনেকের মধ্যে বিষয়টা মিসকনসেপ্ট তৈরি হতে পারে, সেই জন্য, ঠিক আছে। বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বাট এটা এই মুহূর্তে এন্ট্রি লেভেলে যারা এখন কাজ করে তারা এই বিষয়টা এখন বুঝবে না। এবং আপনি যাদের উদ্দেশ্যে বলতেছেন ওনারা কিন্তু এই বিষয়টা এখন বুঝবে না, যে অ্যাডভান্স যে শিকার বিষয়টা। একজন ডাক্তার যখন ডাক্তারি পাশ করে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলো, একজন লয়ার মনে করেন সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো ইউনিভার্সিটিতে, এখন তারপরও সে যখন কি যাবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবে, তাকে ইন্টার্নি করতে হবে না? একজন ডাক্তার প্রতিনিয়ত তাকে শিখতে হবে না? উনি সেই শিক্ষাগুলোর কথাই বলছে। এখন একটা ইউনিভার্সিটি যখন লয়ার পাশ করে, এখন ইউনিভার্সিটিতে পাশ করে কি সবাইকে লয়ার হয়? সাত রাতে বড় লয়ার হতে পারে না। তাকে যখন কোর্ট বিল্ডিংয়ে যায়, কোর্ট বিল্ডিংয়ে যাওয়ার পর সে কি একজন লয়ারের জুনিয়র হিসেবে কাজ করে, 4-5 বছর কাজ করার পরেই সে কি হয়, মোটামুটি জিনিসগুলো শিখে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। ওই ফরহাদ ওই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছে, বাট আমার যেটা বিষয় ছিল, আশঙ্কা ছিল, সেটা হচ্ছে আপনারা অনেকে বুঝবেন না বিষয়টা, ঠিক আছে। ওইখানে আমি জিনিসটা মানে ক্লিয়ার করলাম, ওকে একটু কি মানে বলতে গেলে কি অনেকটা পেঁচাই ধরলাম আর কি, ঠিক আছে। স্যার আসলে তুমি বলি স্যার, এই যে আপনি যে কাজ আমাদের শিখাইতেছেন, আমি এটা অনেস্টলি এখনো বলি, এত হাতে ধরে মানে একদম আমরা তো স্যার একদম এমএসআর থেকে আপনার কাছে যাই। এখন আপনি তো অনেক কষ্ট করেন আমাদের জন্য, যে আমরা একদম এমএসআর, এরকম এমএসআর থেকে এত ছোট জিরো থেকে একদম হিরো বানানো অনেক কষ্টের ব্যাপার। যে কাজটা আপনি করে যাচ্ছেন একদম হাতে ধরে, আমি বললাম আমি জিমেল আইডি খুলতে পারতাম না। যাই হোক ফরহাদ, আমি কাজটা দেখি স্যার, আমি জিমেল আইডি খুলে দিয়েছি। আচ্ছা গুগল ইয়াতে ইন্টারনেটের একটা অ্যাডভান্সের আপনার একটা ইয়া আছে, সিটিতে ইয়া দিয়েছিলেন স্যার, ইন্টারনেটের মানে ইয়া করার জন্য, ইন্টারনেট চালানো কিভাবে চালানো যায়, কম্পিউটার কিভাবে ইউজ করবো। আচ্ছা ফরহাদ এই যে ব্যাপার, এক মিনিট, আমি মানে একটা জিনিস পছন্দ করি না, সেটা হচ্ছে নিজের প্রশংসা শুনতে আমি একদম পছন্দ করি না, ঠিক আছে। মানে এটা স্যার প্রশংসা না, আমি প্রশংসা করি নাই, এটা আমি স্যার আমি বলি 18 থেকে 20,000 টাকা আমি গজ দেওয়ার পর স্যার আমি এই কথাটা বলছি। এটা কোনো প্রশংসা না স্যার। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে যখন আলাপ করি, আমি কিন্তু ভর্তি হওয়ার পর আমার ফ্রেন্ডকে ভর্তি করাইছি নামে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে এখন স্টপ করতেছি, আর প্রশ্নটা করা যাবে না, ঠিক আছে। আচ্ছা ফরহাদ, তাহলে যারা ইয়া করছে, ঠিক আছে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, হ্যাঁ, আপনি ওদেরকে কাজগুলো বুঝিয়ে দিবেন, কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, ঠিক আছে। বিস্তারিত ওদের সাথে স্কাইপে টিম ভিউয়ার আপনি বিস্তারিত ওদেরকে বুঝিয়ে দিবেন, ঠিক আছে। দেন ওদের সাথে আপনি সরাসরি কাজ করবেন, সরাসরি কথা বলবেন, আমার সাথে কোনো টাচের দরকার নেই, ঠিক আছে। না স্যার, মানে আমি আপনার সম্মান সংশয় রাখবো যে এরকম টাকা পয়সা যে বলবে স্যার আমরা কাজ করে দিলাম, টাকা পয়সা দিল না, আপনি একটা স্টুডেন্ট দিলেন, এই কাজটা কখনো হবে না। আমি কামনা করি আপনি অনেক আরো ভালো কিছু করেন, অনেক বড় কিছু করেন, ঠিক আছে। এবং আমি আপনার পাশে সবসময় আছি, সবসময় থাকবো, ঠিক আছে। যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম, হেল্প, সাপোর্ট, যে কোনো কিছু প্রয়োজন হলে কি আপনি যে কোনো সময় আমাকে কল দিবেন, ডোন্ট হেসিটেট, ঠিক আছে ফরহাদ। হ্যাঁ বলুন। আমি যে স্যার এখানে আমি আমার ক্লায়েন্টকে বলছি কি আমি একটা ইনস্টিটিউটের সাথে ইনভলভ আছি, হ্যাঁ আপনার যত ম্যান পাওয়ার লাগে হ্যাঁ আমি আপনাকে দেব, এই ভাই বিশ্বাসী স্যার। আমি তার বলছি, তো বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যত ম্যান পাওয়ার লাগে আমার দিবে, আমি ইয়াতে আছি। এই বিশ্বাসী কিন্তু আমি বলছিলাম, আমি ওখানে কিন্তু হয়তো কিছু স্টুডেন্ট যারা আছে অনেকে কাজও করবে, সাথে সাথে এটা দেখলো তারা, তাদের অনেক ইন্টারেস্ট থাকতে পারে, তাই এই জন্য আমি যোগাযোগটা করছিলাম। ওকে ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ফরহাদ, যে বিষয়টা বলছে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, মানে আপনারা যে কোর্সগুলো করতেছেন, যেমন একটা ইউনিভার্সিটি যখন কোনো একটা ইয়াকে শিখাই, কাকে ইউনিভার্সিটি যখন মানে ধরুন সে মেডিকেল কলেজে পড়াচ্ছে অথবা কি লয়ার বানাচ্ছে, এখন ওইখানে যেগুলো শিখাই সেগুলোর পরে গিয়ে সে প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু কি হয়, যখন সে কোর্টে আসে কাজ করতে করতে আসলে বিষয়গুলো শেখা হয়। আমি কি বুঝতে পারছি? তো শিখানোর সময় কি হয়, শিখানোর সময় শিখার পরে যখন কাজ করতে যাবে, কাজ 1 বছর কাজ করলে সে একটু পারফেক্ট হবে, 2 বছরের কাজ করলে সে আরও পারফেক্ট হবে। আমি কি বুঝতে পারছি? তো ফরহাদ যদি এখন পার মান্থ এখন যতটুকু কাজ পারে, আমি এখনও যেটুকু মনে করি ফরহাদ এখন কি এন্ট্রি লেভেলের কাজগুলো পারে, ঠিক আছে। এখনও কি অত বেশি কিছু পারে না, বাট যত বেশি কাজ করবে, আজকে ওর যে স্কিল, ফরহাদের যে স্কিল, আগামী 5 মাস পরে ওই স্কিলটা আরও বাড়বে না? স্কিল যদি বাড়ে তার স্যালারি বাড়বে না আগামী 1 বছর পরে, 2 বছর পরে? তো ফরহাদ এখন যদি পার মান্থ যদি 50,000 যদি আর্ন করে, ঠিক আছে, আমরা তার জন্য আশা করতে পারি না যে আগামী 1 বছর পর, 2 বছর পরে সে কি 2 লাখ 3 লাখের উপরে আর্ন করবে? আমি কি বুঝতে পারছি? আর তাছাড়া প্রথম দিকে ও নিজে কাজ করতো, এখন কি সে কাজ করাচ্ছে, ঠিক আছে। তো এটা আপনারাও পারবেন। ফরহাদ কি বিষয়টা বলছে সেটা আপনারা বুঝতে পারছেন, যে নিয়মিত স্টাডি করে যেতে হবে। একজন ডাক্তার যখন সে ডাক্তারি পাশ করার পর যখন সে কি করে, প্র্যাকটিস করে, তখন কিন্তু সে পড়াশোনা করে না? কারণ মেডিকেল কলেজ তাকে যেগুলো শিখেছে এরপরে কিন্তু জিনিসগুলো আপ টু ডেট হয়, চেঞ্জ হয়, ওই চেঞ্জগুলো নিয়ে তাকে পড়াশোনা করতে হয় না? একজন লয়ারকে কি পড়াশোনা করতে হয় না?
আমি কি বোঝাতে পারছি? ওই বিষয়টা ফরহাদ বোঝানোর চেষ্টা করতেছে। ওই যে সেলফ স্টাডির, আমি ক্লাসে বারবার যে বিষয়টার গুরুত্ব দিই সেটা হচ্ছে সেলফ স্টাডি। কীভাবে আপনারা নিজেরা সেলফ স্টাডি করবেন, কীভাবে জিনিসগুলো শিখবেন, বুঝবেন, ওই জিনিসগুলো বারবার আমি ক্লাসে বলি। ইউটিউব থেকে কীভাবে সার্চ করে স্টাডি করবেন, ইয়া থেকে সার্চ করে কীভাবে স্টাডি করবেন, ঠিক আছে? কারণ আজকে আমি যে বিষয়টা দেখাচ্ছি সেটা কি হয়তো আগামী কয়েক মাস পরে চেঞ্জ হতে পারে, টুকটাক কি এদিক সেদিক হতে পারে, সিস্টেমগুলো চেঞ্জ হয় না? ওই চেঞ্জগুলো কীভাবে আপনি কি ইয়া করতে পারবেন, ঠিক আছে? ওই বিষয়টা। আর একটা প্রফেশনাল যখন ইয়া হয়, প্রফেশনাল যখন আপনি ইয়া করা হয়, তখন একটা প্রফেশনাল অনেকগুলো ব্রাঞ্চ থাকে, ঠিক আছে? তো ফাউন্ডেশনটা কী হয়, ফাউন্ডেশনের যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আপনি যে কোনো ব্রাঞ্চে যেতে পারবেন। এখন যেই ব্রাঞ্চে যাবেন সেই ব্রাঞ্চের সম্পর্কে আপনাকে অনেক কিছু কী করতে হবে, বিস্তারিতভাবে জানতে হবে। তো ফরহাদ, জি স্যার, আমি যেগুলো বলছি এগুলো ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। এটাই ঠিক স্যার, আপডেট তো হবেই, সবসময় আপডেট তো আমাদের জানতে হবে। বুঝি নেই? স্যার প্রতিনিয়ত তো আপডেট হবে, আপডেটগুলো জানতে হবে, রাইট? আপডেটগুলো সবসময় জানতে হবে। ওকে ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সটে যে কোনো হেল্প লাগলে আমাকে বলবেন ইনশাআল্লাহ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা আগ্রহী তারা কি নাম্বারটা নিয়ে নেন, ফরহাদের ফোন নাম্বার এটা, আর ওর স্কাইপের আইডি এটা, ওর ইমেল আইডি এটা, আপনারা এগুলো লিখে নেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সিদ্দিক, ও আচ্ছা, আমি তো একটু আগে একজনের সাথে কথা বললাম। তো আপনারও কি লোক লাগবে না? আপনার কি মানে ইয়া লাগবে, লোক লাগবে? আচ্ছা সিদ্দিক, আপনি তাহলে নেক্সট ক্লাসে বলেন। আমি একটু আগে একজনের সাথে কথা বলছি, তো একটু আগে একজনের সাথে কথা বলছি, এখন ওই ক্লাসটা আমি একটু ইয়া হচ্ছে আর কি। আপনি নেক্সটে ইয়া করেন, ঠিক আছে? ওই নেক্সট 12টার পর থেকে যে ক্লাসটা, ওই ক্লাসে ইয়া করেন, ওই ক্লাসে আমরা আপনার কথা শুনবো। আপনার কয়জন লোক লাগবে? ঠিক আছে, আমি তাহলে এই ক্লাসের পর আপনার সাথে কথা বলবো। আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আমরা আর আধা ঘন্টা মানে 12:15 পর্যন্ত আমরা ক্লাস নেবো। আমাদের ঘড়ির টাইমটা ঠিক আছে এখন? তো কোনটা স্লো? ওইটা স্লো? কই রাশেদ, টাইম স্লো কেন? আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। তো দেখুন, ইনফরমেশন কালেকশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট, তারপর বাইরের ওয়েবসাইট ক্রিয়েট। আচ্ছা, তাহলে আমি এখান থেকে শুরু করতেছি। আপনাদের মোটামুটি তো ইয়াটা, এই আমরা কাজটা কী করতেছি এবং কাজটা কোন ধাপে করব, তাই না? আমি কাজটা কী করলাম, আমরা কাজটা কী করব, কাদের জন্য করব, কাজটা করে আমরা কী কী করতে পারবো, আমি এই বিষয়গুলো বুঝালাম। এবং আমরা যে কাজটা শুরু করব, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এই রাইটিংগুলোর ধাপগুলো কী হবে সেই ধাপগুলো আমি এখানে সংক্ষেপে লাগলাম। এখন আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। তো প্রথমত হলো ইনফরমেশন কালেকশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট। এখন আপনি যে প্রোডাক্টের জন্য কাজ করবেন, যে প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবেন, সেই প্রোডাক্টের জন্য ফার্স্টে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশন কালেকশনটা কীভাবে করবেন? প্রথমত সরাসরি বাইরের সাথে, বা মানে বাইরের কাছ থেকে কীভাবে সরাসরি আপনার বায়ারকে জিজ্ঞেস করবেন। ধরেন বায়ার আপনাকে কোনো একটা প্রোডাক্টের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে বললো, আপনি কী করবেন? আপনি প্রথমে বায়ারের কাছ থেকে ছবি নেবেন, বায়ারের কাছ থেকে বিস্তারিত বিবরণ নেবেন, ঠিক আছে? বিস্তারিত বিবরণ। এখন আপনাকে তো বায়ার দেবে, যখন আপনি সৃষ্টি ফ্যাশনের জন্য কাজ করবেন, কোনো একটা ফ্যাশন হাউসের জন্য কাজ করবেন। এখন ফ্যাশন হাউস নতুন একটা ফতুয়া নিয়ে আসলো, একটা পাঞ্জাবি নিয়ে আসলো, ঠিক আছে? আপনাকে বললো কি এই পাঞ্জাবির জন্য একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে আমার ওয়েবসাইটে আপ করো। তো এখন ওই পাঞ্জাবির জন্য যে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য আপনার তথ্য লাগবে না? কী কী তথ্য লাগবে? প্রথমত পাঞ্জাবির ছবি, তাই না? পাঞ্জাবির ছবি, তাও কি ছবিগুলো কীরকম হতে হবে? কয়েকটা অ্যাঙ্গেল থেকে। যেমন একজন কাস্টমার যখন একটা পাঞ্জাবি কিনবে তখন সে কীভাবে জিনিসটা দেখবে? সে কাপড়ের লাইটের অপোজিটে জিনিসটা দেখবে, তাই
তাই না? সুতার বুননটা কেমন, এখানে একটা ছবি, রংটা কেমন, খুব কাছ থেকে রঙের একটা ছবি, তাই না? মানে কাপড়ের রঙের একটা ছবি, তারপর এই জিনিসটা পরালে, একটা মানুষ পরলে, একটা মডেল যখন পরবে আপনাকে কীভাবে লাগবে, কীরকম লাগবে সেটা কেউ বুঝে নিতে চাইবে না। ওইটা একটা মডেলকে পরাবেন, পরায় কি একটা ছবি তুলবেন, ঠিক আছে? বিভিন্ন অপশন আপনি করতে পারবেন না। তারপর ওই পাঞ্জাবির ডিজাইনটা একটু এক্সেপশনাল, ঠিক আছে? ধরুন বোতামটা কি সামনে না, বোতামটা পিছনে, ওইটা এক্সেপশনাল ডিজাইন হতে পারে না। তাহলে আপনি এক্সেপশনাল ডিজাইনটা কি আপনি তুলবেন, ফোকাস করবেন। মানে টোটাল এখানে কী আছে, মানুষ কেন এই জিনিসটা কিনবে, সেই জিনিসগুলো আপনি মানে ডিসাইড করবেন। সেই জিনিসগুলো ইনফরমেশনগুলো আপনি বাইরের কাছ থেকে নেবেন। তাহলে এই ইনফরমেশনগুলো আপনাকে কে দিবে? সরাসরি বায়ার দেবে। আচ্ছা, এটা আপনি যদি দেশের বায়ার হয়, আপনি যদি দেশের কোনো কোম্পানির জন্য কাজ করেন, তাহলে সরাসরি কোম্পানি আপনাকে ছবি তুলে বিবরণ সব কিছু আপনাকে দেবে। আর যদি দেশের বাইরের কোনো কোম্পানির জন্য যদি কাজ করেন, সে আপনাকে একইভাবে দিবে, আপনাকে ইমেল করবে, ছবি বিবরণ সব কিছু আপনাকে সে ইমেল করবে। আচ্ছা, এরপর হলে বায়ার যদি সরাসরি না দেয়, তাহলে প্রত্যেকটা বায়ারের তো ওয়েবসাইট থাকবে, ঠিক আছে? আপনি সরাসরি ওয়েবসাইট থেকে জিনিসটা কালেকশন করতে পারবেন। ওয়েবসাইটে মোটামুটি ওর তথ্য থাকবে না। আচ্ছা, এরপর হলো এখন ম্যাক্সিমাম সময় বায়ার এই জিনিসগুলো দেয় না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওয়েব রিচার্জ করে আমরা জিনিসটা বের করতে হবে, ঠিক আছে? এখন ওয়েব রিচার্জ করে কীভাবে বের করবেন, ঠিক আছে? বলেন। আমরা ওয়েব রিচার্জ করে যে জিনিসটা বের করবো, যে কোনো একটা প্রোডাক্ট বলেন, আমি সেই প্রোডাক্টের উপর ডেসক্রিপশন লিখে দেখাই। একটা আনকমন একটা প্রোডাক্ট বলেন। আচ্ছা, আমি একটা সরাসরি কাজ থেকে বলি। আমি একবার আমরা একটা বাইরের কাজ করছিলাম, সেই বাইরের প্রোডাক্টটা ছিল একটা এক্সেপশনাল প্রোডাক্ট, ঠিক আছে? এক্সেপশনাল প্রোডাক্ট। সেই প্রোডাক্টটা ছিল ইলেকট্রনিক সিগারেট। এটা সত্যি সিগারেট না, এটা একটা ফেক সিগারেট। তো যারা সিগারেট ছেড়ে দিতে চাচ্ছে, সিগারেট যারা মানে লিভ করতে চাচ্ছে, তারা কিছুদিন ওই সিগারেটটা খাবে। ওইটা খেলে কি অটোমেটিক্যালি তারা কি সিগারেটটাকে লিভ করতে পারবে। ওইটা ছিল সত্যি কোনো সিগারেট না, ওইটা হচ্ছে কি ইলেকট্রনিক, একটা লাইট জ্বলবে, জাস্ট কিছু কেমিক্যাল থাকবে, ওখানে কিছু ধোঁয়া হবে, বাট ওখানে কোনো নিকোটিন নেই। এবং ওইটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না। তো কেউ যদি মানে সিগারেট ছেড়ে দিতে চায়, তাহলে ডাক্তারের কাছে যখন সে যায়, ডাক্তার তাকে রেফার করে যদি ইলেকট্রনিক সিগারেট খাও, ঠিক আছে? এবং ওইটা শরীরের জন্য ক্ষতিকর না, কোনো ছাই হয় না, কোনো হয় না, কিছু হয় না। জাস্ট ওই সিগারেটও চেঞ্জ করতে হয় না, ওইটা একটা ইলেকট্রনিক ডিভাইস। জাস্ট ওই ডিভাইসটা যদি করা হয়, তখন কি ওখান থেকে কিছু কৃত্রিম ধোঁয়া বের হয়, ওগুলো কিছুদিন করার পর তার সিগারেটের অবস্থা চলে যায়। এটা ডাক্তাররা প্রেসক্রাইব করে। তাহলে ইলেকট্রনিক সিগারেট, এটাকে ভ্যাপোরাইজার বলে। ভ্যাপোরাইজার আমরা সহজ করে বলতেছি সিগারেট, বাট এটাকে ডাক্তাররা বলে ভ্যাপোরাইজার। ভ্যাপোরাইজার মানে যেখান থেকে ধোঁয়া বের হয়, ঠিক আছে? ভ্যাপোরাইজার। তো এটা আনকমন একটা প্রোডাক্ট না? এখন ধরেন আমরা ওই প্রোডাক্টটা দেখিও না, ওই প্রোডাক্টটাকে কখনো ইউজও করি নি, তাই না? এখন আমরা ওই প্রোডাক্ট নিয়ে ডেসক্রিপশন লিখতে কোনো অসুবিধা হবে? আমি কি বুঝতে পারছি? আমি একটা আনকমন প্রোডাক্টের জন্য বললাম এই কারণ যে প্রোডাক্ট আপনি কখনো দেখেন নাই, কখনো কি ইউজ করেন নাই, এমন একটা প্রোডাক্ট নিয়ে আমরা বিশেষজ্ঞের মতো ডেসক্রিপশন লিখব। ক্লিয়ার? দেখেন, আমরা তাহলে স্টেপগুলো শুরু করি। এখন প্রথমত কি দরকার, সে প্রোডাক্টটা কি? বায়ার আমাকে প্রোডাক্টের নামটা দিল, বায়ার শুধু মাত্র আমাকে একটুখানি তথ্য দিল। সে তথ্যটা কি? যে বায়ার যে জিনিসটা সেল করে সেটা হচ্ছে ইলেকট্রনিক সিগারেট, অথবা সে আরেকটা নাম দিল, সেটা হচ্ছে ভ্যাপোরাইজার। একটা প্রোডাক্টের কয়েকটা নাম থাকতে পারে না, ঠিক আছে? সে বললো কি ইলেকট্রনিক ভ্যাপোরাইজার, আরেকটা বললো ইলেকট্রনিক সিগারেট। দেখেন, আমি সরাসরি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দেখাচ্ছি। অথবা আরেকটাকে বলা হয় ভ্যাপোরাইজার, ইলেকট্রনিক ভ্যাপোরাইজার। আমরা যখন কাজটা করছিলাম, আমরা প্রোডাক্টটাকে দেখিও নেই, প্রোডাক্টটাকে ক্লিয়ার করে নেই, বাট আমরা এখান থেকে কাজ করছি এবং তার ফলে কি তার অনেক ভালো সেল হয়েছে। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ প্রোডাক্টটা কি আমরা সরাসরি কখনো দেখিও নেই, ইউজ করা তো দূরের কথা, সরাসরি কখনো দেখিও নেই, ঠিক আছে? কিন্তু এখন আমি এই জিনিসটা দেখাচ্ছি কীভাবে আপনারা এই জিনিসটা করবেন। তাহলে বায়ার আমাদেরকে দিল যে আমাদের যে প্রোডাক্টটা, সেটার নাম হচ্ছে ইলেকট্রনিক সিগারেট অথবা ইলেকট্রনিক ভ্যাপোরাইজার। এখন আমাদের শুধুমাত্র একটুকু ইনফরমেশন দিল,
বললো কি যে তুমি ছবি দাও, তুমি ডেসক্রিপশন লেখো, তুমি ফোকাসিং পয়েন্ট সেট করো, তুমি সেলিং পয়েন্ট সেট করো, তুমি কিওয়ার্ড সেট করো। এখন কোনো কিছু আমাদের আর নাই, অনেক কিছু, অনেক বিশাল একটা কাজ করতে হবে, কিন্তু আমরা কি এখনও কোনো কিছু জানি না। আমি কি বুঝতে পারছি? আমাদের জানার লেভেলটা এখন জিরো। এখন আমরা জিরো থেকে কীভাবে আস্তে আস্তে হিরো হবো আমি সেটাই দেখাবো। তাহলে আমি প্রথমে আমি জিনিসটা যেটা দেখবো সেটা হচ্ছে জিনিসটা দেখতে আসলে কেমন। আমরা কোথায় গিয়ে দেখবো? গুগল ইমেজে। আচ্ছা স্যার, মানে এমন একটা প্রোডাক্ট মানে যেটা আপনার যেটা মানে ফুললি আনকমন, সেটা এখন মানে আপনার মানে ওয়েবে আপলোড হয় নাই, মানে ওর ইমেজটা, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এমন কোনো প্রোডাক্টের ছবি নেই যেটা ওয়েবে পাবেন না। দেখি এমন একটা প্রোডাক্টের নাম বলেন যেটা আপনার ধারণা যেটা ওয়েবে নেই। সেটা ধারণার অতীত। বলেন এমন একটা জিনিসের নাম বলেন। স্যার এখন তো মনে করছেন যখন কাজ করা হবে। যদি এমন হয় যে ওই প্রোডাক্ট এখনো তৈরি হয় নাই, সেটা আপনি ওয়েবে পাবেন। আচ্ছা আচ্ছা। এটা কি সম্ভব ওয়েবে? আমরা পরে কথা বলব। হ্যাঁ, সেটা কি সম্ভব? মানে ওয়েবে না আসা কখনোই সম্ভব না, ঠিক আছে? যেটা এখনো বাজারে আসে নাই, যেটা এখনো তৈরি হয় নাই, আগামী 50 বছর পরে তৈরি হবে, সেটা আপনি ওয়েবেই পাবেন, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা প্রথমে শুরু করি। এখন আমরা প্রথমে যে জিনিসটা করব, ইলেকট্রনিক সিগারেট আমি দেখি নাই, এটা আমি কখনো করি নাই। এখন আমি কীভাবে এটা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করব? তাহলে আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ফটো কালেকশন। আমি ওইটা আগে লিখে ফেলছি, এটা আগে লেখা দরকার ছিল, ফটো কালেকশন। তাহলে আমরা প্রথম শুরু করবো কি দিয়ে? ফটো কালেকশন দিয়ে। তাহলে দেখুন আমি শুরু করি। তাহলে ফটো কালেকশনের জন্য আমরা কোথায় যাব? এটা গুগল ইমেজে যাব, অথবা সরাসরি বায়ার দেবে, অথবা বায়ারের ওয়েবসাইট থেকে। তো বায়ার দিলে তো সরাসরি দিবেই, আপনাকে ইমেল করবে। তারপরে বায়ারের ওয়েবসাইট থেকে হলে কি হবে? হ্যাঁ ফরহাদ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কী বিষয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি ইয়াতে বলেন। আচ্ছা আপনি আমাকে স্কাইপিতে ফোন দেন। আমি হ্যাঁ সবার উদ্দেশ্যে বলেন। আচ্ছা, তাহলে আমরা বায়ার দিলে তো দিল, বায়ারের ওয়েবসাইট থেকে থাকলেও তো আমরা পাইলাম, কিন্তু এগুলো যদি না থাকে তাহলে আমরা কীভাবে ছবিটার ইমেজটা পাবো? ইলেকট্রনিক সিগারেট। তো দেখুন, আচ্ছা এক মিনিট, ফরহাদ কি বলতে হচ্ছে একটু শুনি। হ্যাঁ ফরহাদ বলেন। হ্যালো। হ্যাঁ ফরহাদ। আবার একটু ব্যাক করলাম, কারণ আমার সাথে বর্তমানে 4-5 জন কাজ করতেছে। তো আমি তাদের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, মানে তারা এখন মান্থলি 10 থেকে 12,000 টাকা ইনকাম করতেছে। তো আমি এটা গ্যারান্টি দিতে পারি, ওরা আনপ্রফেশনাল। কিরকম? ইন্টার পাস ছেলে, ওদের আমি কাজ শিখে কাজ করে দিতেছি। কিন্তু যারা একদম এখানে কাজ ট্রেনিং করতেছে বা যারা আসছে, তারা তো কিছু না হলেও কিছু জানে। আমি এটা গ্যারান্টি দিতে পারি, কেউ যদি আমার সাথে কাজ করতে পারে বা কাজ করে, তাহলে তার মান্থলি ইনকাম 15,000 টাকা হবে সর্বনিম্ন। আচ্ছা, ফরহাদ একটা বিষয় বলতেছে যে অনেকের এই বিষয়টা আসলে ইয়ার থাকতে পারে যে আমি কাজ করব, কত ইয়া হতে পারে। তো ফরহাদ বলতেছে যাদের কাজ করবে একদম র হলে চলবে, ঠিক আছে? এবং তাদের মিনিমাম 20,000 টাকা করতে পারবে। 6 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে। ডেইলি যদি 6 থেকে 8 ঘন্টা সময় দেয়, তাহলে 15,000 টাকা সে মান্থলি কামাই করতে সর্বনিম্ন এটা। আর যদি তার একটু বেশি সময় দেয়, সে 20,000 টাকার উপরে ইনকাম করতে পারবে। ওকে ফরহাদ, আপনার কথা সবাই শুনতে গ্যারান্টি দিতে পারি। ওকে ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে স্যার, তাহলে কি আমি রাখলাম স্যার? আচ্ছা, আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে ফরহাদ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। না, এটা আসলে বলা দরকার ছিল। অনেকের এই বিষয়টা কোশ্চেন থাকতে পারে যে আমি কতক্ষণ কাজ করতে হবে, কত টাকা মানে পেমেন্ট পাবো। এখন সেই বিষয়টা মানে স্পষ্ট করে দিল। আচ্ছা রাশেদ, এদিকে আসো তো। আমাদের রেকর্ডটা ঠিক মতো হচ্ছে কিনা, মানে রেকর্ডের এই এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমরা এখানে গুগলে সার্চ করব image.google.com। আমরা প্রোডাক্টের ছবি পাওয়ার জন্য কোথায় সার্চ করব? image.google.com। এটা হচ্ছে গুগলের ইমেজ খোঁজার একটা সাইট। এই যে গুগল ইমেজ, আপনি গুগল ইমেজে যদি সরাসরি না যান, আপনি সরাসরি যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন কি গুগল ইমেজ লিখে। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে গুগল ইমেজ লিখে আপনি সার্চ করবেন, ঠিক আছে?
গুগলে যাবেন, গুগল ইমেজ লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এই যে images.google.com, আচ্ছা এরপর দেখেন এখন আমরা এখানে কি লিখবো, এই যে আসছে না, ঠিক আছে। আচ্ছা আমি একটা বিষয় বলি, যখন কেউ কোনো একটা কাজ করবেন ক্লাসের মধ্যে সেই জিনিসগুলো দেখানো হবে যেগুলো কি বেসিক এবং অ্যাডভান্স বেসিকগুলো, বাট যখন আপনি একটা কাজ শুরু করবেন সেই কাজের মধ্যে অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে, ঠিক আছে, বাইরে অনেক ধরনের রিকোয়ারমেন্ট করতে পারে, তখন ওই রিকোয়ারমেন্টগুলোর জন্য আমি কী করি, ওগুলোর জন্য আমি আলাদা সময় দিই। আপনারা হয়তো অনেকেই সময় করছে, বায়ার যখন স্পেশালি রিকোয়ারমেন্ট দেয় তখন ওইগুলোর জন্য কি, এবং এই জিনিসগুলো আসলে কখনো ক্লাসে শেখানো যায় না, কারণ এই জিনিসগুলো যদি ক্লাসে শেখানো হয় তাহলে আমাদের কোর্সটা করতে হবে কমপক্ষে 2 বছরের কোর্স, ঠিক আছে। তো এই ক্লাসে যেগুলো শেখানো হয় বেসিকগুলো এবং অ্যাডভান্স বেসিকগুলো, বাট যখন আপনি কোনো একটা জবে ঢুকবেন মোটামুটি এন্ট্রি লেভেলের কাজগুলো করতে পারবেন, ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে, এগুলো করার জন্য কারো কোনো হেল্প লাগবে না। বাট যখন আপনি এক্সপার্ট লেভেলের কাজগুলো করবেন, যেমন ফরহাদ যেটা করতেছে ওটা হচ্ছে এক্সপার্ট লেভেলের কাজ, যখন আপনি এক্সপার্ট লেভেলের কাজগুলো করবেন তখন আপনাকে অনেক অ্যাডভান্স আরও অনেক কিছু কি জানতে হবে, ঠিক আছে। এখন সে অনেক কিছু কি জানতে হবে সেটা আপনি এখনও জানেন না, এবং ওটুকু আপনার এখনও যাওয়ারও দরকার নেই, ঠিক আছে। এখন আগে হচ্ছে প্রথমে কি এসএসসি পাস, তারপর ইন্টার পাস, তারপর ইউনিভার্সিটিতে কি অনার্স, তাই না, এরপরে মাস্টার্স, এরপরে গিয়ে মানুষ কি গবেষণা করে, এমফিল করে, পিএইচডি করে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? মানে পড়াশোনার কোনো শেষ নেই, যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি পড়াশোনা করেন পড়াশোনার কোনো শেষ নেই। যখন ইন্টারমিডিয়েট লেভেল এবং হায়ার লেভেলটা শেষ করার পরে কি আপনি যখন প্র্যাকটিক্যাল কাজে ঢুকবেন অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে, এবং যখন এই ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ হবে, ঠিক আছে, আপনার অনেক অ্যাডভান্স জানার প্রয়োজন হবে, অ্যাডভান্স শেখার প্রয়োজন হবে, তখন আমি ওগুলোর জন্য পার্সোনালি সময় দিই। আপনারা অনেককে হয়তো আমি সময় দিয়েছি, সময় দিছি, অ্যাডভান্স আমি সময় দিই, এবং ক্লাসে ওই অ্যাডভান্সে যখন আমি শিখাই করি তখন আমি এমন কিছু বলি ওই যেই বিষয়গুলো আমাকে জানতে চাই আমি সেই অ্যাডভান্স বিষয়গুলো বলি, ক্রিটিক্যাল বিষয়গুলো বলি না, এবং ওগুলোর জন্য আমি কি যতক্ষণ সময় লাগে আমি সময় দিই, ঠিক আছে, এবং ওগুলোর জন্য কোনো এক্সট্রা পেমেন্ট আমি নিই না, ঠিক আছে। আমি কি সবার কাছে বিষয়টা স্পষ্ট করতে পারছি? আচ্ছা দেখেন তাহলে ইলেকট্রনিক সিগারেট, তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আমরা এখানে মোটামুটি একটা ইমেজ পাচ্ছি। এটা হচ্ছে কি কার্ট্রিজ, এটা হচ্ছে অটোমাইজার, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে লাইট। তাহলে পুরোটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে একটা লাইট, মানে করলে কি লাইট জ্বলবে, আর এখানে থাকবে লিকুইডগুলো, আর এটা হচ্ছে কি ফিল্টার। তার মানে এটা একটা সিগারেট, বাট এটা একটা ফেক সিগারেট, ঠিক আছে, এটা একটা অ্যাজ এ মেডিসিন হিসেবে। এখন আমরা ভালো একটা ইমেজ নিই, এখানে জিনিসটা আরও ভালোভাবে দেখানো হয়েছে না, এটা ব্যাটারি, এটা হচ্ছে গোল্ড প্লেটেড কি থ্রেডিং, এটা হচ্ছে কার্টিজ, এখানে ধোঁয়াগুলো উৎপন্ন হয়, বিষয়টা বোঝানো যাচ্ছে। আমরা একটা ভালো একটা ইমেজ নিই, আমি ইমেজ নেবো কয়েকটা। প্রথমত দেখেন, প্রথমত আমি এই ইমেজটা নিই, আমি এটা কপি করলাম, মিউজিকের মধ্যে ইলেকট্রনিক ইমেজেস, ইলেকট্রনিক সিগারেট। আমি এটা নিলাম, এটা দিয়ে কীভাবে ধূমপান করবে সেটাও নিলাম। তা কেটে নেওয়ার দরকার নেই।
এই যে চার্জার সহ এটা একটা নিই। বরং এইভাবে আমরা অনেকগুলো ছবি নিতে পারবো না। এখন ছবিগুলো কীরকম হবে, ছবি নেওয়ার সময় যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সবগুলো বিষয় আসতেছে কিনা। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনবেন, আপনি অনেকগুলো ফোকাসিং পয়েন্ট আপনি কী করেন, সেট করেন। ফোকাসিং পয়েন্ট, আপনি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন, আপনি সিম্পলি চিন্তা করেন যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার সময় আপনি কী কী জিনিসগুলো দেখেন। প্রথমত এটা কতটুকু ইউজ হয়েছে, এটা বেশি পুরাতন নাকি কম পুরাতন, এটা যে আপনি দেখেন স্ক্র্যাচ আছে কিনা দেখেন। এখন স্ক্র্যাচের মধ্যে আবার কোথায় স্ক্র্যাচগুলো পড়তে পারে, যেমন এটা নিচে স্ক্র্যাচগুলো পড়তে পারে, অথবা ওই কম্পিউটারটা ফোল্ড করার সময় ওখানে কি স্ক্র্যাচগুলো পড়তে পারে, ঠিক আছে। তাহলে আমরা ওই জিনিসগুলো কি ভালোভাবে দেখি। তাহলে আপনিও যদি কাউকে জিনিসটা দেখান, তাহলে আপনিও জিনিসটা দেখাবেন যেটা নতুন, সেটার প্রুফ কি, যে দেখেন এই ল্যাপটপটা ফোল্ড করার সময় এখানে কোনো স্ক্র্যাচ হয় নাই, তার মানে কি এটা নতুন। এটার উপরে যে ইয়াটা ছিল, ওই যে প্যাকেটটা অরিজিনাল যে স্ক্রিনের উপর ইয়াটা থাকে ওইটা কি এখনও আছে, ঠিক আছে। এভাবে আরও অনেকগুলো সিমটম দিয়ে দেখানো যায় না। তাহলে যে ল্যাপটপটা কিনবে সে অনেকগুলো ফোকাসিং পয়েন্ট দেখবে। প্রথমত কোনো স্ক্র্যাচ আছে কি না, ব্যাটারি চার্জ কতক্ষণ থাকে, এটার র্যাম কত, তাই না, এটার হার্ড ডিস্ক কত। আমরা কমনলি কি যে বিষয়গুলো জানি, একটা প্রোডাক্ট কেনার সময় কমনলি আমরা যে বিষয়গুলো দেখি এগুলোকে বলা কি ফোকাসিং পয়েন্ট। ফোকাসিং পয়েন্ট, তাহলে ফোকাসিং পয়েন্টটা কি, আপনি একটা প্রোডাক্ট কেনার সময় যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেন সেটা হচ্ছে ফোকাসিং পয়েন্ট, ঠিক আছে। ঠিক আপনি যখন কোনো একটা প্রোডাক্টকে যখন ডিসপ্লে করবেন তখন আপনাকেও সেই ফোকাসিং পয়েন্ট অনুসারে ডিসপ্লে করতে হবে। ফোকাসিং পয়েন্টগুলো কী থাকবে, নিতে হবে অ্যাকর্ডিং টু পাবলিক ইন্টারেস্ট। এখন আপনি যখন একটা ল্যাপটপ কিনেন তখন আপনি সেই জিনিসগুলো দেখেন, তাই না, র্যাম কত, হার্ড ডিস্ক কত, স্ক্র্যাচ আছে কিনা, এই জিনিসগুলো দেখেন। আপনি যখন কোনো একটা পাঞ্জাবি কিনবেন কী কী দেখেন, প্রথমত ডিজাইনটা কেমন, তাই না, রং উঠবে কিনা, তাই না, মানে রংটা কি কাঁচা রং নাকি পাকা রং, তাই না। তারপর হচ্ছে কাপড় কেমন, কাপড় ফেব্রিক্সের কোয়ালিটি কেমন দেখেন না। তারপর হচ্ছে কি দাম কেমন, আমি কি বুঝতে পারছি, অনেকগুলো বিষয় আপনার বিবেচনায় আসে না। তারপর সর্বশেষ হলো কি এটার ব্র্যান্ড কি, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আপনি কি প্রোডাক্টটা কিনবেন কি কিনবেন না এই সিদ্ধান্ত আপনি মেক করেন। আমি কি বুঝতে পারছি। আপনি একটা গাড়ি কিনবেন, তাহলে গাড়িতে আপনি কী কী বিষয়গুলো দেখেন বলেন, কি মানে গাড়িতে আপনি কী কী বিষয় দেখেন। এক্সট্রা ফেসিলিটি তো পরে, আগে মেইনগুলো দেখেন। প্রথমত হচ্ছে গাড়ির কালার, তাই না, সবচেয়ে আগে হচ্ছে ফুয়েল। আচ্ছা, এক নম্বর হচ্ছে গাড়ির মডেল, তাই না, গাড়ির ব্র্যান্ড এবং মডেল, তাই না। এটা টয়টা ব্র্যান্ডের, এটা এক্সিও, ঠিক আছে, ব্র্যান্ড এবং মডেল। তারপর হচ্ছে কি কালার, তারপর হচ্ছে কি এটা হচ্ছে মানে ফুয়েল, আপনি কি এটা গ্যাসে চলে নাকি কি তেলে চলে, নাকি গ্যাস তেল মানে দুটোতে চলে। তারপরে ব্যাক, মানে এটা মাইলেজ, প্রতি তেলের 1 লিটারে কত কিলোমিটার যাবে, মানে গাড়ির মাইলেজ। তারপরে গাড়ির যে ডকুমেন্টগুলো, এটার মানে কি বিআরটিসি রেজিস্ট্রেশন করা আছে কিনা, তাই না, রেজিস্ট্রেশনের কাগজ। কারণ রেজিস্ট্রেশন ছাড়া যদি গাড়ি নেন, যত ভালো গাড়ি হোক না কেন সেটা রাস্তায় চলতে পারবে না, চললে সেটা পুলিশ ধরে নিয়ে যাবে, সমস্যা না। ওই ডকুমেন্টটা অনেক ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তারপর গাড়ির আরও অন্য যে ডকুমেন্টসগুলো, যেমন ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স কপি, তাই না, এই রেজিস্ট্রেশন কপি, এগুলো ঠিকমতো আছে কিনা, এগুলো জেনুইন কিনা, আমি কি বুঝতে পারছি। তারপর হচ্ছে গাড়িতে কোনো ট্রাভেল আছে কিনা, গাড়িতে কোনো স্ক্র্যাচ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, আমরা এই সবগুলো জিনিস ভালোভাবে দেখি না। এগুলো দেখার পরে আমরা কি সিদ্ধান্ত মেক করি, আমরা গাড়িটা নিব কি নিব না। তারপর সর্বশেষে আসে কি কিসের বিষয়, দাম। যদি আপনি দেখেন যে সব কিছু ঠিক আছে, তাহলে আপনি বেশি দাম দিয়ে নিতেও কি জিনিসটা আপনি প্রস্তুত থাকেন। আর যদি দেখেন যে কোনো একটা জিনিস ঠিক নেই, তাহলে কি আপনি সেই জিনিসটা মানে হয়তো নেন না, অথবা কি কম দাম দিয়ে নেন। তো ফোকাসিং পয়েন্টটা আপনারা বুঝতে পারছেন। কাস্টমার কোন একটা প্রোডাক্ট বাই করার সময় যে বিষয়গুলোর প্রতি সে মনোযোগকে তার আকৃষ্ট হয়, অথবা যে বিষয়গুলো সে দেখে সেগুলো হচ্ছে ফোকাসিং পয়েন্ট। তো আমি যখন ছবি নেব কোন একটা প্রোডাক্টের, প্রথমে আমি ফোকাসিং পয়েন্টগুলো সেট করব, সেট করে প্রত্যেকটা ফোকাসিং পয়েন্টের জন্য একটা করে ছবি, ঠিক আছে। এবং আমি যখন ডেসক্রিপশন সার্চ করব, তখন প্রত্যেকটা ফোকাসিং পয়েন্টের জন্য একটা করে ডেসক্রিপশন। আমি কি বুঝতে পারছি। তাহলে ফোকাসিং পয়েন্ট। এখন আপনারা বলেন ইলেকট্রনিক সিগারেটের যে ছবিগুলো আমি নেব, সেই ছবিগুলোর ফোকাসিং পয়েন্টগুলো কী কী। আমি 5টা ছবি নেব কমপক্ষে, কারণ 5টা ছবির ফোকাসিং পয়েন্টগুলো কী কী হবে।
প্রথমত সিগারেটের ওই ডিভাইসের বাইরের অংশটা কেমন, তাই না, মানে আউটের অংশটা। তারপর আমি দেখাবো কি ভিতরের অংশটা কেমন, তাই না, এবং ভিতরে কি কি পার্ট আছে জানবো। কী কী পার্টস থাকে সেগুলোর চিহ্নিত চিত্র সহ, তাই না। তারপর কি থাকবো, এটা টোটাল যে পেরিফেরিয়ালগুলো সহ, কোন যেমন পার্টটা কিভাবে কাজ করে। চার্জার, তারপর আরও টোটাল কী কী আছে এটার সাথে, তাই না। তারপর 5 নাম্বার হলো এটা ইউজ করার সময় কীভাবে এটা ইউজ করে, এটা ইউজ করার সময় কী হয়, আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ বুঝাতে পারবো না। তাহলে আমরা যদি ছবিগুলো দিই, আমরা প্রথমে দিলাম ডিভাইসের বাইরের ছবি, দ্বিতীয় ছবিতে দিলাম কি ডিভাইসের ভিতরের ছবি, তাই না, কোন পার্টের কী কাজ। তৃতীয় পার্ট দিলাম যে সেগুলো কাজ করতেছে, কাজ করার সময় ভিতরে কীরকম অ্যাকশন হয়, ঠিক আছে। চতুর্থ পার্ট দিলাম কি ওটা ইউজ করার সময় কীরকম হয়। আমি কি বিষয়টা বুঝতে পারছি, বুঝতে পারছেন। তো আমরা যখন সেট করব কোনো একটা ছবি নেব অথবা ডেসক্রিপশন লাগবো, অবশ্যই সেগুলো হতে হবে অ্যাকর্ডিং টু ফোকাসিং পয়েন্ট, ঠিক আছে। আমি আপনাদেরকে কাজ দিচ্ছি, আমি জাস্ট একটুখানি বুঝেই আপনাদেরকে কাজ দিচ্ছি। আমরা মূলত আগামী ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলাপ করবো, মেন বিষয়টা আগামী ক্লাসে শেখাবো। আপনাদের কাছে আমি যে কাজগুলো দিচ্ছি, তাহলে আপনারা যে কোনো একটা প্রোডাক্টের ছবি নেবেন অথবা ইনফরমেশন নেবেন, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এভাবে করে কি আপনি ফোকাসিং পয়েন্টে ছবি নেবেন, ফোকাসিং পয়েন্টগুলো আপনি লিখবেন, লেখার পর প্রত্যেকটা ফোকাসিং পয়েন্ট অনুযায়ী আপনি ছবিগুলো সাজাবেন, পারবেন না। তাহলে আপনারা ইমেজ থেকে ইমেজগুলো কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে ক্লাসে যে কাজটা দিচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনিক সিগারেট নিয়ে কাজটা। আপনারা আগামী ক্লাস আমাকে অ্যাসাইনমেন্টটা করে দেখাবেন, দেন আমি আগামী ক্লাস এটুকু করার পরে আপনারা আগামী ক্লাস আবার পরিপূর্ণভাবে বুঝবেন। আপনারা নিজেরা কিছুটা ঘাটাঘাটি করার পরে আমার ক্লাসগুলো পরিপূর্ণভাবে বুঝবেন। তো এটা হচ্ছে আমাদের ছবি। আপনাদের ছবির ব্যাপারে মোটামুটি ক্লিয়ার হয়েছেন। এখন ছবি কালেকশন করার আরও অনেকগুলো ওয়ে আছে। আবার ছবিগুলোকে নেওয়ার পর আমরা ছবিগুলোকে এডিট করতে হবে, ইমেজ এডিট করতে হবে। আমি এই বিষয়গুলো আগামী ক্লাসে আপনাদেরকে শেখাবো। কারণ ছবি একটা নিছেন, একটা নিয়ে হুবহু এখানে দেওয়া যাবে না। কারণ ছবি আপনি যেটা পাচ্ছেন এটা হচ্ছে কপিরাইট করা ছবি, এখানে ম্যাক্সিমাম ছবি কপিরাইট করা, বাট ওই ছবিটাকে আপনি নেবেন, নিয়ে আপনার মতো করে সেটাকে আবার সাজাইতে হবে, আপনার মতো করে আপনার সেটাকে চেঞ্জ করতে হবে। ছবি নেওয়ার পর কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে। আপাতত আপনারা বেসিক কাজটা করেন। তাহলে 1 নম্বর বেসিক কাজ হলো কি ছবি কালেকশন করা। বাট ছবি কালেকশন করার সময় কীভাবে কী কালেকশন করবেন, ফোকাসিং পয়েন্ট সেট করে। আপনার ল্যাপটপটা আপনি বিক্রয়.com আপনি কী করবেন, মানে সেল করবেন। তাহলে ল্যাপটপটা বিক্রয়.com সেল করার সময় আপনি কী ফোকাসিং পয়েন্ট দিবেন, মানুষ যে জিনিসগুলো দেখবে, কী দেখবে মানুষ। একটা ছবি দিয়ে দেবেন কি ল্যাপটপের বাইরেরটা, আরেকটা ছবি দেবেন কি ডান পাশ থেকে, আরেকটা ছবি বাম পাশ থেকে, আরেকটা ছবি নিচ থেকে, তাই না। আরেকটা ছবি হচ্ছে ওইখানে কি উপরে কোনো স্ক্র্যাচ পড়ছে কিনা ওইটা। আরেকটা ছবি দিবেন ওই যে মাই কম্পিউটারে গিয়ে এটা হার্ড ডিস্ক কত, র্যাম কত, কত, ওটার একটা স্ক্রিনশট। আপনি কম্পিউটারটা করবেন, ওইখানে একটা ছবি নিতে পারেন না। তাহলে যে করবে কম্পিউটারটা কিনবে সে সরাসরি আপনার কম্পিউটারটা না দিকেই সে কিন্তু বুঝতে পারতেছে এটার র্যাম কত, হার্ড ডিস্ক কত, এগুলো বুঝতে পারতেছে না। এরপরে কম্পিউটার যে আপনি কিনছেন সেটার কাগজপত্রগুলো, যদি আপনার কাছে কাগজপত্র থাকে তাহলে সেই কাগজপত্রগুলো কি স্ক্যান করে দিয়ে দিতে পারেন। তাহলে এই সবগুলো দেখে সে যে দেখবে সে দেখে একটা ডিসিশন মেক করতে পারবে না। আমি কি বুঝতে পারছি। তখন সে হয়তো সরাসরি আপনার প্রোডাক্টটা না দেখেই সে মোটামুটি দাম দর সম্পর্কে মানে দরদাম করতে পারবে। তা আমরা ছবির মাধ্যমে এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করব সে সরাসরি হাত নিয়ে দেখলে যে ফিলিংসটা তার হয়তো হাত নিয়ে দেখলে যে যা সে বুঝতে পারতো, ঠিক আছে। তো সে এখান থেকে দেখেই যেন সেই সিদ্ধান্ত নিতে পারে, সে পরিপূর্ণভাবে বুঝতে পারে। আপনারা কি বুঝতে পারছেন। তো আপনি যখন কোনো একটা প্রোডাক্টের ছবি যখন নেট থেকে নেবেন, আপনি সেরকম ছবিগুলোই নেবেন, ঠিক আছে, প্রত্যেকটা ফোকাসিং পয়েন্টকে সেট করে। আমি কি বিষয়টা বুঝতে পারছি। 2 নম্বর হলো কি ইনফরমেশন কালেকশন করা। ইনফরমেশন কোথেকে কালেক্ট করবেন, ইনফরমেশন কালেক্ট করার প্রথম স্টেপ হলো আপনার উইকিপিডিয়া। দেখেন wikipedia.org। কারণ আমি যদি এখানে ইলেকট্রনিক সিগারেট লেগে সার্চ করি, কিছু আসতেছে না, তাই না। ও সিগারেট, ইলেকট্রনিক সিগারেট আসছে না। এখন উইকিপিডিয়া থেকে আপনি এই যে ইলেকট্রনিক সিগারেট 180 স্মোক ইলেকট্রনিক সিগারেট অনেক কিছু আসছে না।
আমরা এখানে একটু দেখি। এখন আমরা ইলেকট্রনিক সিগারেটের পুরা লাইফস্টাইল আমরা জানবো। এই যে ইলেকট্রনিক সিগারেট এই জিনিসটা কি, ঠিক আছে, এই যে ইউজেস জিনিসটা কি, ডিভাইসগুলো কি, কনস্ট্রাকশন, ডিভাইস জেনারেশন, ফার্স্ট জেনারেশনের কীরকম ছিল, সেকেন্ড জেনারেশনে কীরকম হচ্ছে, থার্ড জেনারেশনে কীরকম, তারপর অটোমাইজার, তারপর হচ্ছে প্রত্যেকটা অংশের বিস্তারিত বিবরণ। এটা পাওয়ার কী কাজ করে, এটার মেকানিক্যাল পার্সোনাল ভ্যাপোরাইজার কীরকম করে, লিকুইড কি, এটাকে হার্ম রিডাকশন, সেফটি, এডিকশন, বলেন এটা সম্পর্কে এগুলো যদি মোটামুটি পড়েন তাহলে কি আমাদের তথ্যের কোনো অভাব হবে? মোটামুটি এগুলো পরে মোটামুটিভাবে জিনিসটা বোঝা যাবে না যে জিনিসটা কী, ঠিক আছে। এখন এটা নিয়ে কোন একটা বিষয় নিয়ে যদি আমাদের আরও বেশি বিস্তারিত জানার প্রয়োজন হয়, মনে করেন আমরা ধরেন এটা লিগ্যাল স্ট্যাটাস নিয়ে আমরা জানবো, লিগ্যাল স্ট্যাটাস যে এটা কতটুকু কি লিগ্যাল, তাই না, অথবা কোন কোন দেশে লিগ্যাল, এটা সব দেশে লিগ্যাল। এটা নিয়ে যদি এটা নিয়ে বলা আছে কতটুকু, এটুকু, তাই না। আচ্ছা আমি ধরুন বেনিফিটস নিয়ে জানবো, ইলেকট্রনিক সিগারেটের বেনিফিটস, এডিকশন, সেফটি, আচ্ছা হেলথ ইফেক্টস, পজিশন অফ মেডিকেল অর্গানাইজেশন, মানে এটার হেলথ ইফেক্ট কী কী, ঠিক আছে, এই বিষয় নিয়ে আপনি পাচ্ছেন এখানে অল্প একটু তথ্য। বাট এটি নিয়ে যদি আপনি আরও বেশি তথ্য জানতে চান তাহলে আমরা কোথেকে জানবো, আর্টিকেল সাইট থেকে। আর্টিকেল সাইট আমি যাচ্ছি অ্যাজাইন আর্টিকেলসে, অ্যাজাইন। azainarticles.com, অ্যাজাইন। এখানে আমরা লাখ লাখ কোটি কোটি আর্টিকেল এখানে আছে। এখান থেকে আপনি আপনার জাস্ট টপিকটা লিখে যদি সার্চ করেন আপনি এখানে আর্টিকেলগুলো পাবেন। এখানে আমি চাচ্ছি কি ইলেকট্রনিক সিগারেট সম্পর্কে তথ্য, তাই না। এখানে যদি আপনি ইলেকট্রনিক সিগারেট লিখে যদি আপনি সার্চ করেন, এখানে কয়েক হাজার আর্টিকেল আসবে। এবং কাদের আর্টিকেল আসবে, যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, ঠিক আছে, ডাক্তার, স্পেশালিস্ট এবং যারা কি এটার প্রডিউসার, তাদের যে এগুলা ইলেকট্রনিক সিগারেট, স্মোক উইথাউট ফায়ার, ইলেকট্রনিক সিগারেট দ্য নেক্সট কুইট স্মোকিং ডিভাইস, তাই না, হোয়াই ইলেকট্রনিক সিগারেট ক্যান্ট হেল্প ইউ কুইট স্মোকিং, ঠিক আছে। আমরা মনে করেন এটা সম্পর্কে একটু জানি। এখানে কয়েক হাজার আর্টিকেল চলে আসছে ইলেকট্রনিক সিগারেট নিয়ে। ইলেকট্রনিক সিগারেট ক্যান হেল্প ইউ কুইট স্মোকিং, এই যে আসছে না। আমরা এরকম যে আর্টিকেলটা পাচ্ছি ইলেকট্রনিক সিগারেট লিখে সার্চ করার পরে সবগুলো আর্টিকেল কয়টা, প্রায় আমরা নিচে অনেকগুলো পেজ আছে, প্রায় কয়েক হাজার আর্টিকেল আমরা পাচ্ছি। এখন আপনার দরকার হচ্ছে ইলেকট্রনিক সিগারেটের কি নিয়ে, ধরুন কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে সার্চ করেন। আমি লিখলাম ইলেকট্রনিক সিগারেট, অনেক কিছু আসছে না। আমি দেখলাম হেলথ বেনিফিটস অফ ইলেকট্রনিক সিগারেট। আপনি যখন এই জিনিসটা প্রোডাক্টটা যখন মার্কেটিং করবেন তখন আপনার কি মানে জানতে হবে কি, এটার হেলথ বেনিফিট জানতে হবে না। তাহলে আমি হেলথ বেনিফিট কী কী আমি সেটা খুঁজে নিই। তাহলে হেলথ বেনিফিট, ইলেকট্রনিক সিগারেট দ্য নেক্সট কুইট স্মোকিং, স্মোক উইথাউট ফায়ার। এখানে খুঁজলে আপনি হেলথ বেনিফিটগুলো পাবেন। কোনটা কোনটা এটা, হেলথ বেনিফিটস অফ ইলেকট্রনিক সিগারেট। যাক এখানে খুঁজলে আপনি পাবেন না। ঠিক আছে, আপনি এখানে ইয়েগুলো পাবেন। আবার সেম তথ্যগুলোকে আপনি ইয়াতেও পাবেন, ইমেজও পাবেন।
এই যে এখানে আসছে না, বেনিফিটসগুলো কী কী? এটা হচ্ছে অনেক attractive। নো টার, নো টোবাকো, মানে কোনো ছাই হয় না, কোনো টোবাকো নাই, স্মোক এনিহয়ার, ফুল স্যাটিসফ্যাকশন, এখানে অনেক কিছু আছে না? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আমরা যদি আর্টিকেল সাইডে যদি সার্চ করি আমরা কী পাচ্ছিলাম? ইনফরমেশনগুলো আর্টিকেল আকারে, তাই না? আর এখানে আমরা কী পাচ্ছি? ইমেজ আকারে, বা ইমেজের মধ্যে আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি না। এই যে নো সিমিলি হ্যান্ডস অর ক্লথস, সেকেন্ড হ্যান্ড স্মোক, কার্বন মনোক্সাইড, নো লেস্ট, মানে এগুলোর কোনো ধরনের হার্মফুল কোনো কিছু নেই। আমি কি বুঝতে পারছি? তো যখন আমরা ইলেকট্রনিক সিগারেট নিয়ে যখন আমরা লিখবো, তখন আমরা এই বিষয়গুলো রিভিউগুলো লিখতে পারবো না? আপনারা কি বিষয়টা সহজ করে বিষয়টা বুঝতে পারছেন? একটা প্রোডাক্ট নিয়ে যখন আমি লিখবো তখন আমার লাগবে প্রোডাক্টের অনেকগুলো ছবি। সেই ছবি আমরা কোথেকে পাবো? গুগল ইমেজ থেকে। আর আর কী লাগবে? তথ্য লাগবে। সেই তথ্যটা আমরা কোথেকে পাবো? উইকিপিডিয়া এবং অ্যাজাইন। আমি জাস্ট দুইটা দেখালাম। আমরা আগামী ক্লাসে এরকম প্রায় 20 থেকে 25টা সাইট দেখাবো যেখান থেকে আপনি বিস্তারিত তথ্য কালেকশন করতে পারবেন। আমি কি বুঝতে পারছি? তাহলে গুগল থেকে সার্চ করে আপনি এগুলো পাবেন না, সরাসরি গুগল থেকে সার্চ করলে এগুলো পাওয়া যাবে না। তাহলে আপনারা আগামী ক্লাসে যেটা করবেন, যতটুকু ইনফরমেশন পারেন একটুকু ইনফরমেশন লিখে নিয়ে আসবেন। মানে আমি মনে করেন আমি বায়ার, আমি ইলেকট্রনিক সিগারেট সেল করি, ঠিক আছে? আমি কি প্রডিউসার। এখন আপনারা আমার জন্য প্রোডাক্ট রিভিউ লিখে নিয়ে আসবেন, মানে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে নিয়ে আসবেন। এখন আপনারা কোনোদিন জিনিসটা দেখেন নাই, কোনোদিন করেন নাই, আমি কি বোঝাতে পারছি? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইলেকট্রনিক সিগারেটের অনেকগুলো ছবি, এটা কি, এটার বেনিফিটসগুলো কী কী, ডাক্তাররা কেন এটাকে প্রেসক্রাইব করে, মানে কেন এই জিনিসটা কি সবার জন্য উপকারী। আপনি যদি একটা জিনিস লেখেন তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে কি যে এইটার বেনিফিটসগুলো, কেন এই জিনিসটা আপনি কিনবেন, এইটা কিনে আপনি কীভাবে লাভবান হবেন। এটা আপনি কাকে বুঝাবেন? কাস্টমারকে। মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, আমি ইলেকট্রনিক সিগারেট সেল করি। এখন আমি আপনাদেরকে দায়িত্ব দিলাম যে আপনারা আমার এই প্রোডাক্টের জন্য কী করেন, ডেসক্রিপশন লেখেন, সেগুলো ওয়েবসাইটে পাবলিশ হবে। এবং ডেসক্রিপশনগুলো কাদের উদ্দেশ্যে লিখবেন? আমার উদ্দেশ্যে নাকি আমার বাইরের, আমার এই কাস্টমারদের উদ্দেশ্যে? কাস্টমারদের উদ্দেশ্যে। তাহলে আমি জাস্ট ওয়েগুলো দেখালাম যে কোত্থেকে ছবি কালেকশন করবেন, কোত্থেকে ইনফরমেশন কালেকশন করবেন, এগুলো দেখে আপনারা আপনাদের মতো করে জিনিসটা তৈরি করে নিয়ে আসেন, ঠিক আছে? আমি জানি আপনারা যেটা তৈরি করবেন সেটা অত ভালো হবে না, ঠিক আছে? কারণ আমি এখনো বিস্তারিতভাবে বলিনি, বাট এই জিনিসটা করাটা আপনার জন্য জরুরি। আমি কি বুঝতে পারছি? যদি আপনারা আগামী ক্লাসে কাজটা করেন তাহলে আমরা আসল বিষয়গুলো আমরা আগামী ক্লাসে শিখবো। আমি কি বুঝতে পারছি? প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখবেন, কীভাবে কী করবেন, সব কিছু আমরা আগামী ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে? বাট একটুকু যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আগামী ক্লাসে আমার কথাগুলো বোঝা, কাজগুলো করা আপনাদের জন্য বিষয়টা খুব ইজি হবে। বলেন, আপনি আমাকে ইমেল করবেন। আমার ইমেলটা বলি, ইমেলটা হচ্ছে এটা। প্র্যাকটিক্যাল প্রজেক্ট @outsourcing-institute.com। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাবমিট করার জন্য আমাদের ইমেল। প্র্যাকটিক্যাল প্রজেক্ট @outsourcing-institute.com। এখানে আপনারা আমাকে ইমেল করবেন, আপনার নাম, ঠিক আছে, সম্ভব হলে আপনার ছবি এবং আপনার ওই কোন বেচের ওই ইয়েটা লেখে, আপনার বেচ নাম্বার, আপনার নাম, আপনার ছবি, এগুলো আমাকে অ্যাটাচ করে পাঠাবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ কি? আমার একটা ওয়েবসাইট আছে, মনে করেন আমি একটা কোম্পানি, আমি কি ইলেকট্রনিক সিগারেট সেল করবো। মানে আপনি এমনভাবে এই ইলেকট্রনিক সিগারেট সম্পর্কে লাগবেন যেন মানুষ এই জিনিসগুলো কিনে, জিনিসগুলো দেখে কি কিন্তু উদ্বুদ্ধ হয়। আপনার সফলতা কোথায়? যদি কাস্টমার কিনে। এখন কাস্টমার কেনার জন্য কি আপনি কীভাবে জিনিসটা লিখবেন, এখন লেখার সময় আপনি কী লিখবেন? কোনো মিথ্যে কথা লেখার তো দরকার নেই। কথা হচ্ছে ওর যে গুণগুলো আছে সেগুলোকে কী করা, মানে প্রকাশ করা। আপনি কত ভালোভাবে এর বেনিফিটসগুলোকে প্রকাশ করতে পারেন তার উপরেই ডিপেন্ড করবে কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে কি কিনবে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? কার কোনো কোশ্চেন আছে? তাহলে আপনারা যদি আজকের কাজটা যদি করে নিয়ে আসতে পারেন আগামী ক্লাসে, তাহলে আমি আগামী ক্লাসে আপনাদের মূল বিষয়টা শেখাবো। আপাতত আমি কি এটা জাস্ট আপনাদের ওয়েটা দেখাইছি, এখন আমি কোনো কিছু বিস্তারিত কোনো স্ট্র্যাটেজি আলোচনা করিনি। আমি কি বুঝতে পারছি? এখনও প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে আমি আপনাদেরকে শিখাই নেই। আমি চাচ্ছি আপনারা আগে জিনিসগুলো সার্চ করেন, নেটে সার্চ করেন, নিজে কিছু করেন, দেন আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন। আমরা মূল বিষয়টা আমরা আগামী ক্লাসে শিখবো। একটু ক্লিয়ার? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।